প্রবলেম কোয়েশ্চেন কি ধরনের আসে, কিভাবে স্ট্যান্ডার্ড অ্যান্সার করা যায় পিকিউ, এগুলো আমরা আজকে দেখে ফেলব। তাহলে যদি আমাদের ক্লেইমেন্ট এটা মিম সামির রহমান যেটা বলতেছে, এটা তো কোচিং এ দেওয়া আছে, তুমি জাস্ট কালেক্ট করে নিলেই এটা হয়ে যাবে। তুমি এসএ প্রবলেমের অ্যাডভার্স পজিশনের এসএ প্রবলেম সবকিছুই কোচিং এ দেওয়া আছে। এই যে অ্যাডভার্স পজিশন থেকে কি ধরনের এসে আসে, ইশারা ইফতার পার্টিতে আছে, ইফতার পার্টি শেষ হয়েছে, এখন মানে বিরিয়ানির পার্টিটা শুরু হবে, এই জন্য ইশারা ঘুমাই যেতে পারে বা খাওয়া দাওয়া করে, এই জন্য রেকর্ডিংটা দিয়ে দিলে বাস ইশারা এখন ঘুমাই যাবে, অথবা রেকর্ডিং দেওয়া হবে। তো এটা আর কি। তো মিম সামির রহমান এই যে এসে আছে, এসেটা সাধারণত একটা অ্যাঙ্গেলেরই আসে। তো এসে যতই এসে আমরা দেখবো যে সব এসে একই অ্যাঙ্গেলের। অ্যাডভার্স পজিশনের উপর এলআর এর ইম্প্যাক্ট কি, যতই এসে দেখো একই অ্যাঙ্গেলের এসে। সো এটা কিভাবে লিখতে হবে, এটার এসেটা দেওয়া আছে। এসে আসলে এই অ্যাঙ্গেলটা করলেই হয়ে যাবে। আর যদি পিকিউ আসে তখন আমাদেরকে তোমার এই লগুলো অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তাহলে সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইম যে রিকোয়ারমেন্টটা, তাহলে আমরাও এক্সামিনারদের মতোই আমরা বলবো যে অ্যাডভার্স পজিশন হওয়ার জন্য আমাদের রিকোয়ারমেন্টস হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে ফ্যাকচুয়াল পজিশন, মানে সে জমিটার কন্ট্রোল নিয়েছিল কিনা, জমির মধ্যে ঢুকছে কিনা, জমিতে বাউন্ডারি টাউন্ডারি দিয়ে দিছে কিনা, জমিটার মধ্যে তার নিজের কোনো এস্টাবলিশমেন্ট সে করেছে কিনা, ফেন্সিং করেছে কিনা, এবং ওই পার্সনটার ইন্টেনশন ছিল কিনা যে সে জমিটাকে পজেস করবে, এবং এটা কি ওনারের অনুমতি ছাড়া করেছে কিনা, মানে অনুমতি ছাড়া করেছে কিনা। আরেকটা হচ্ছে এটা কি সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইমের জন্য তার ছিল কিনা। If all the requirements are satisfied, then it will amount to adverse possession. তাহলে এই সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইম বলতে কতদিনের তার পজিশনটা দেখাতে হবে। তাহলে তার পজিশনটা দেখাতে হবে হচ্ছে ফর, যদি রেজিস্টার্ড ল্যান্ড হয়, যদি ক্লেমটা হয় হচ্ছে আন্ডার এলআরএ 1925, তাহলে টাইমটা দেখাতে হবে হচ্ছে 12 ইয়ার্স। আর যদি এলআরএ 2002 এর আন্ডারে, তাহলে এটা হবে হচ্ছে 10 ইয়ার্স। আর যদি এটা আনরেজিস্টার্ড ল্যান্ড হয়, তাহলে এটা হবে হচ্ছে 12 ইয়ার্স। তাহলে পরীক্ষায় তোমাকে আনরেজিস্টার্ড ল্যান্ড যদি এক্সামিনার দেয়, তাহলে এটা হবে হচ্ছে 12 ইয়ার্স। আর যদি রেজিস্টার্ড ল্যান্ড দেয়, তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোন লটা কোন একটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, যেই একটা অ্যাপ্লাই হবে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা অ্যান্সার করব। তাহলে আমরা প্রথমে আনরেজিস্টার্ড ল্যান্ডটা দেখে ফেলি, তারপরে আমরা রেজিস্টার্ড ল্যান্ডে আসতেছি। তাহলে যদি ল্যান্ড আনরেজিস্টার্ড ল্যান্ড হয়, তাহলে কতদিন থাকতে হবে স্কোয়াটারকে ইন দ্য ল্যান্ড। তাহলে আনরেজিস্টার্ড ল্যান্ড যদি হয়, তাহলে স্কোয়াটারকে থাকতে হবে হচ্ছে ওনারের ল্যান্ডে ফর 12 ইয়ার্স। তার মানে সে যদি ল্যান্ডের মধ্যে ঢুকে হচ্ছে ইন 2015, তাহলে থাকতে হবে আনটিল 2027 পর্যন্ত। যদি ল্যান্ডের মধ্যে ঢুকে হচ্ছে ইন 2005, তাহলে অ্যাডভার্স পজিশন সে ক্লেম করতে পারবে হচ্ছে ফ্রম 2017। সেকশন 15-এ বলে দিচ্ছে যে যদি ল্যান্ডটা আনরেজিস্টার্ড ল্যান্ড হয়, এটার জন্য আমাদের অ্যাডভার্স পজিশনে থাকার রিকোয়ারমেন্টটা হচ্ছে মিনিমাম 12 ইয়ার্স। 12 বছরের আগে কোনো ক্লেম করা যাবে না। ঠিক আছে, মিনিমাম 12 বছর করতে হবে।
আর এই 12 বছর একজন পার্সন একটানা করতে পারে, স্কোয়াটার 1 নিজেই 12 বছর করতে পারে, অথবা সে তোমার 7 বছর থাকার পরে বাকি 5 বছর তার ছেলে মেয়ে থাকতে পারে, যদি ছেলে মেয়েকে উইলে সে গিফট হিসেবে দিয়ে যায়, অথবা জীবৎকালীন সময় যদি কাউকে গিফট হিসেবে দিয়ে যায়, অথবা কারো কাছে সে যদি বিক্রি করে দেয়, তাদেরকে ওই বাকি টাইমটা থাকতে হবে। মানে একজন হলেও 12 বছর, 2-3 জন মিলে হলেও 12 বছর। মানে আমরা জানি অ্যাডভার্স পজিশনের যে রাইটটা, এটা সেল করা যায়, গিফট হিসেবে দেওয়া যায়। আর এই যে পেপার টাইটেল ওনার কাছে সময় থাকবে হচ্ছে 12 ইয়ার্স এর মধ্যে কোনো অ্যাকশন আনা। 12 ইয়ার্স এর মধ্যে যদি কোনো অ্যাকশন উনি না আনতে পারে, তাহলে ওনার আর কোনো অ্যাকশন আনতে পারবে না হচ্ছে এগেইনস্ট দ্য স্কোয়াটার। ঠিক আছে? আর যদি এই প্রপার্টিটা যদি সরকারি প্রপার্টি হয়, মানে ক্রাউন প্রপার্টি যদি হয়, তাহলে এটার জন্য লাগবে হচ্ছে 30 ইয়ার্স। আর যদি এটা কোনো ফোর্স শোর হয়, হ্যাঁ, তাহলে এটার জন্য লাগবে হচ্ছে 60 ইয়ার্স। তো আমাদের পরীক্ষার সময় আমাদের জেনারেলি স্কোয়াটার যার ল্যান্ডটা অকুপাই করে, অ্যাডভার্স পজেস করতে চায়, তারা থাকে প্রাইভেট ওনার। সো আমাদের এখানে 30 ইয়ার্স রুল অথবা 60 ইয়ার্স রুলটা লাগবে না। লিমিটেশন পিরিয়ড কিছু কিছু ক্ষেত্রে এটা এক্সটেন্ডেড হতে পারে, কিন্তু এটাও আমাদের পরীক্ষার জন্য রিলেভেন্ট না, নট ইম্পর্টেন্ট। যাদের কাছে স্লাইড আছে লিখে রাখতে পারো। নট ইম্পর্টেন্ট এই জন্য যে যদি অ্যাডভার্স পজিশনটা ধরো যে শুরু করছে সে 2005 থেকে অ্যাডভার্স পজিশন শুরু করছে, এটা হয়ে যাওয়ার কথা 2017, কিন্তু স্কোয়াটার যার এগেইনস্টে অ্যাডভার্স পজিশনটা শুরু করেছে, মানে ও এর এগেইনস্টে, তো এখন 2011 পর্যন্ত স্কোয়াটার ওনারের ল্যান্ডের মধ্যে ছিল, কিন্তু ওনার যদি কোনো কারণে কোনো ডিসেবিলিটি সাফার করে থাকে, ঠিক আছে, ওনার যদি কোনো ডিসেবিলিটি সাফার করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে টাইমটা কি মাইনাস হবে কিনা। তো মাইনাস হওয়ার কিছু ইস্যু আছে। যেমন ধরো যে যখন আমি অ্যাডভার্স পজিশনটা শুরু করেছিলাম ইন 2005, তার আগে থেকেই ওই পার্সনটা ছিল হচ্ছে গিয়ে তোমার একটা মেন্টাল ডিসেবিলিটি বা ফিজিক্যাল ডিসেবিলিটি ছিল ওই মালিকের। তাহলে মালিকের যদি কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি থেকে থাকে 2004 থেকে, যেটা কিওর হয়েছে হচ্ছে ইন 2009, ওই ফিজিক্যাল ডিসেবিলিটি বা মেন্টাল ডিসেবিলিটি কিওর হয়েছে হচ্ছে 2009 সালে। তাহলে যদিও স্কোয়াটার ঢুকে গেছিল জমির মধ্যে হচ্ছে ইন 2005, টাইমটা কাউন্ট হবে 2009 থেকে 12 বছর। কারণটা কি, লয় সুবিধাটা দিচ্ছে এই জন্য, লয় সুবিধাটা দিচ্ছে যে স্কোয়াটার তুমি 2004 সালে থেকে 2009 সাল পর্যন্ত এই মালিকটা কোনো একটা ডিসেবিলিটি সাফার করেছিল, ফিজিক্যাল অথবা মেন্টাল ডিসেবিলিটি। সো তুমি যখন তার জমিতে 2005-এ ঢুকছিলা, তাহলে সে তোমার বিরুদ্ধে মামলাটা করবে কিভাবে? বিকজ সে তো ছিল হচ্ছে কোমাতে, সে ছিল হচ্ছে গিয়ে প্যারালাইজড, হ্যাঁ, সে ছিল হসপিটালে, অথবা তার এমন একটা মেন্টাল ডিজিজ অ্যারাইজ করেছিল, ক্রনিক ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া, যেটার জন্য সে কোনো মামলা করতে পারেনি। সো টাইমটা কাউন্ট হবে যখন থেকে সে সুস্থ হয়েছে 2009 সাল থেকে, তখন থেকে টাইমটা কাউন্ট হবে। তাহলে কি এটা ন্যায় বিচার হবে না বা ইকুয়ালিটি হবে না জিনিসটা? ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো নাকি না? মানে ইয়ের জন্য বোঝা, এটা হচ্ছে ইস্যু। তো এটা আমাদের ইউনিভার্সিটি অফ লন্ডনে আসে না, এটা আমাদের বাংলাদেশে বার কাউন্সিলের পরীক্ষায় আসে। আমাদের বার কাউন্সিলের লিমিটেশন অ্যাক্টের মধ্যে আছে। তো এটা একটু বলে রাখলাম, যখন 3 বছর পরে তুমি বার কাউন্সিলের পরীক্ষা দিবা, এখনো যারা এলএলবি কমপ্লিট হয় নাই, যারা এলএলবি কমপ্লিট করার পর বার এটলো কমপ্লিট করে লাইসেন্স নিবা, অবশ্য পরাগের লাইসেন্স আল্লাহর রহমতে হয়ে গেছে, মার্শাল্লাহ, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। অনেক ঝামেলা লাইসেন্স নেওয়াটা এখন। তো এটা তোমার আমাদের ওই ওই সময় এটা কাজে লাগবে, কিন্তু এটা আমাদের ইউনিভার্সিটি অফ লন্ডনে এটা
এই জিনিসটা আসে না, বাট এটা তো বুঝে ফেললা ঘটনাটা কি, নট ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের জন্য ইম্পর্টেন্ট কি সেটা হচ্ছে এই যে তোমার অ্যাডভার্স পজিশনের জন্য সময় লাগবে হচ্ছে 12 বছর, এটা সেকশন 15-এ বলা আছে, আর সেকশন 17-এ বলা আছে হচ্ছে 12 বছর পার হয়ে গেলে আর কোনো মামলা আমাদের ওনার করতে পারবে না হচ্ছে এগেইনস্ট দ্য স্কোয়াটার। আফটার দ্য পিরিয়ড অফ 12 ইয়ার্স আর তার মামলা করার কোনো অধিকার থাকবে না। তাহলে অ্যাডভার্স পজেসর এই 12 বছর থাকার মাধ্যমেই সে জমিটার মালিকানাটা পেয়ে যাবে। কেসের নাম তুমি দিয়ে দেবে অ্যাশার অ্যান্ড হুইটলক। এখন তোমার এটা হচ্ছে এক্সট্রা পয়েন্ট, সাইডে লিখে রাখো যাদের কাছে ইয়েটা আছে, যে এক্সট্রা পয়েন্ট হিসেবে। এটা হচ্ছে যে একবার মালিক হয়ে যাওয়ার পর, একবার যখন এস ওয়েল ল্যান্ডের মালিক হয়ে গেল, ঠিক আছে, 2004 সাল থেকে 2016 সাল পর্যন্ত সে তার জমিটা দখলে রেখেছিল, সে এখন 12 বছর হয়ে গেছে। তাইলে এখন মানে ও যাদের সাথে কিছু রাইটস দেওয়া নেওয়ার ব্যাপারে কথাবার্তা বলেছিল, হ্যাঁ, ও যদি কোনো থার্ড পার্টিকে কোনো রাইটস এই ল্যান্ডের মধ্যে দিয়ে থাকে, তাহলে এটা দিয়ে কি বাউন্ড হবে কিনা হচ্ছে এস। তাহলে ও যদি তার জমির মধ্যে কাউকে কোনো ইজমেন্টের রাইট দিয়ে থাকে, কোনো ফ্রি হোল্ড কভেনেন্টের রাইট দিয়ে থাকে, টি কে, ইউকে, ভি কে, হ্যাঁ, এরকম ওয়াই কে, এগুলা দিয়ে কি সে বাউন্ড হবে কিনা। যেহেতু বলতেছে হচ্ছে যে তুমি তো জমিটা এমনি ফ্রি পাইছো এখানে, এস, তুমি যদি জমিটা এমনি ফ্রি পেয়ে যাও, তুমি তো ওকে কোনো টাকা দাও নাই, তাহলে ও যদি প্রিভিয়াসলি কোনো পার্সনকে জমিতে কোনো অধিকার দিয়ে থাকে, কাউকে কোনো ফ্রি হোল্ড কোভেনেন্টের রাইট বা কাউকে ইজমেন্টের রাইট, এটা দিয়ে তুমি বাউন্ড হবা। তাহলে দ্য অ্যাডভার্স পজেসর ইজ বাউন্ড বাই প্রি এক্সিস্টিং বার্ডেনস। শুধু এতটুকু মার্ক করে রাখো, তাইলেই চলবে, আর কিছু লেখা লাগবে না পরীক্ষার থেকে বেশি লেখার সময়ও পাবা না। কারণ যেহেতু স্কোয়াটারকে ল একটা সুবিধা দিয়ে দিচ্ছে, তাকে জমির মালিকানা দিয়ে দিচ্ছে, আর বলতেছে যে পূর্ববর্তী মালিক মানে মেইন যে ওনার, সে যদি জমিতে অন্য কাউকে কোনো অধিকার দিয়ে থাকে, সেগুলা দিয়ে স্কোয়াটার বাউন্ড হবে। ক্লিয়ার জিনিসটা? ওই রাইটস গুলো দিয়ে সে বাউন্ড হবে। আর একবার মালিক হওয়ার পরে সে যেটা করতে পারবে, সে চাইলে এখন অন্যদেরকে এ বি সি কে তার জমিতে অধিকার দিতে পারবে। একবার মালিক হওয়ার পর সে তার জমিটা চাইলে কাউকে একদম, যেহেতু তার নামে এখন ডিড হয়ে যাবে, হ্যাঁ, সবকিছু হয়ে যাবে, সে চাইলে বিক্রি করতে পারবে, গিফট হিসেবে দিতে পারবে, ওই জমি নিয়ে ট্রাস্ট করতে পারবে। এগুলোর ক্ষেত্রে তার কোনো বাধা নেই। তাহলে এখানে শুধু একটা লাইন ইম্পর্টেন্ট। আচ্ছা, আর যদি সে তার জমিটা এখন রেজিস্ট্রেশন করতে যায়, আমাদের এস বলতে চাচ্ছে যে আমি তো ওয়েল ল্যান্ডে ছিলাম হচ্ছে ফ্রম 2012, সো এখন তো 2012-এর আমি ফেব্রুয়ারি থেকে ছিলাম, 2024 এখন হয়ে গেছে মার্চ। এখন আমি আমার জমিটা, যেহেতু 12 বছর হয়ে গেছে, আমি আনরেজিস্টার্ড ল্যান্ডের জন্য 12 বছর লাগবে, আমার তো 12 বছর কমপ্লিট, এখন আমি জমিটা আমার নিজের নামে রেজিস্ট্রেশন করতে চাই। তাহলে যেটা করবে, এস চলে যাবে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস। ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে গিয়ে বলবে যে আমার নামে আমি জমিটা রেজিস্ট্রেশন করতে চাই। ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার বলবে যে আচ্ছা ঠিক আছে, জমিটা কি ধরনের ছিল, সে বলবে হ্যাঁ আনরেজিস্টার্ড ল্যান্ড। আচ্ছা, যদি আনরেজিস্টার্ড ল্যান্ড হয়ে থাকে, তুমি তুমি যে জমির মধ্যে ছিল কিছু প্রমাণ দেখাও, তখন সে কারেন্ট বিল, গ্যাস বিল, হ্যাঁ, এই জাতীয় অনেকগুলো ডকুমেন্ট সে দেখাই দিবে। এখন দেখানোর পরে যদি স্যাটিসফাইড হয় ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস যে হ্যাঁ সে 12 বছর অথবা তার বেশি সময় জমির মধ্যে অ্যাডভার্স পজেসর হিসেবে আছে, তাহলে যেটা করবে রেজিস্ট্রেশন করার সময়, তারা তার নামে একটা পজেসরি টাইটেল রেজিস্ট্রেশন করবে, যে তুমি জমিটার মালিক হইছো দখল সূত্রে, তুমি এই জমিটা ক্রয় সূত্রে মালিক হও নাই। ইউ ডিড নট পারচেজ দ্য ল্যান্ড, ইউ আর নট এ পারচেজার, ইউ ডিড নট গেট দ্য টাইটেল থ্রু পারচেজ। ঠিক আছে, তাহলে তুমি টাইটেল বাই পারচেজ না, তুমি জমিটা কিনো নাই, তুমি এটার মালিক হও নাই হচ্ছে টাইটেল বাই গিফট,
তুমি জমিটা তোমাকে কেউ গিফট হিসেবে দেয়নি, তুমি জমিটার মালিক হয়েছো কিভাবে? দখলে থাকার মাধ্যমে। এই জন্য তুমি পাবা হচ্ছে পজেসরি টাইটেল। আর তোমার নামে আমরা বলতে পারি যে রেজিস্টার্ড টাইটেল আসার জন্য তোমাকে আরো 12 বছর অপেক্ষা করতে হবে। তাহলে এই পজেসরি টাইটেল পাওয়ার সাথে সাথে সে বিক্রি করা থেকে শুরু করে গিফট দেওয়া থেকে শুরু করে সবই করতে পারবে, ঠিক আছে, কিন্তু তার কাছে থাকবে হচ্ছে পজেসরি টাইটেল। আর তার নামে একদম রেজিস্টার্ড টাইটেল মানে একদম ফ্রি হোল্ড টাইটেল আসার জন্য তাকে আরো 12 বছর অপেক্ষা করতে হবে। বাট তার মানে এই না যে অন্য কোনো কারো অধিকার এই জমির মধ্যে থাকবে, তারই থাকবে, কিন্তু তার টাইটেলটা এক প্রথম থেকে তো ছিল হচ্ছে গিয়ে এই 12 বছর সময়টা তো ছিল হচ্ছে গিয়ে সে স্কোয়াটার বা ট্রেস পাসার। তাহলে একবারে দেখবা যে তোমার স্কোয়াটার থেকে তাকে দেওয়া হবে হচ্ছে পজেসরি টাইটেল, আর তারপরে দেওয়া হবে হচ্ছে ফ্রি হোল্ড টাইটেল। যেরকম হয় যে বাংলাদেশে যেরকম ছাত্রলীগ যুবলীগ তারপরে এমপি তারপরে মিনিস্টার, ডাইরেক্ট একদম ছাত্রলীগ যুবলীগ থেকে কিন্তু মিনিস্টার করাটা ডিফিকাল্ট, মানে একটু চোখে লাগবে। এই জন্য এভাবে করে জিনিসটা, যে প্রথমে হচ্ছে স্কোয়াটার, যে হালকা পাতলা তোমার মানে জমির মধ্যে ঢুকে গেল, তারপরে দিয়ে দিল পজেসরি টাইটেল, তারপরে সে পেয়ে যাচ্ছে হচ্ছে ফ্রি হোল্ড টাইটেল। এখন একটাই ডিসঅ্যাডভান্টেজ হবে, সেটা হচ্ছে যে যেহেতু তার আছে পজেসরি টাইটেল, সে যদি জমিটা ব্যাংকে মর্গেজ দেয়, মর্গেজ নিতে চায় বা দিতে চায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে, কারণ এটাই তার একমাত্র হয়তো তার প্রবলেম সে ফেস করতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা আনরেজিস্টার্ড ল্যান্ডের জন্য যে টাইমিংটা আমরা দেখে ফেললাম, যে আমাদের সেকশন 15, সেকশন 17 এবং হচ্ছে গিয়ে তোমার আনরেজিস্টার্ড ল্যান্ড, সে যদি অ্যাডভার্স পজিশনের পরে যদি সে রেজিস্ট্রেশন করতে চায় তাকে কিভাবে স্টেপসটা নিতে হবে, ঠিক আছে, এটা আমরা দেখলাম এখানে। আচ্ছা, এখন আনরেজিস্টার্ড ল্যান্ডের ক্ষেত্রে যদি আমাদের স্কোয়াটার যদি ওনারের ল্যান্ডে এন্ট্রি করে ফেলে, ল্যান্ডটা আনরেজিস্টার্ড ল্যান্ড, সে কিভাবে উদ্ধার করতে পারতো বা পারে, উপায়টা কি? তার ল্যান্ডে যখনই ঢুকে গেছে কেউ, ওই ল্যান্ডে যখনই কেউ ঢুকে গেছে হচ্ছে ইন 2012, ঠিক আছে, 2012-এ তার ল্যান্ডে ঢুকে গেছে এখানে, এবং ল্যান্ডটা হচ্ছে আনরেজিস্টার্ড ল্যান্ড। তাহলে কিভাবে এই ক্লকটাকে থামানো যায়? কারণ ক্লকটা তো শুরু হয়ে গেছে টিকিং, 1 বছর 2 বছর করে করে যখনই 2024 হয়ে যাবে আর তো কিছু করার থাকবে না। যদি 2024-এ 12 মে থেকে শুরু করে, তাহলে মে পর্যন্ত সময় আছে, তাহলে এখনো মার্চ 23 তারিখ, ক্লক কিন্তু টিকিং। আমি কিভাবে ক্লকটাকে থামাই ফেলতে পারি? তাহলে 4টা উপায় আছে, পরীক্ষার সময় দেখবা। তোমাকে যদি এক্সামিনার বলে যে এখনো 12 বছর হয় নাই, তাহলে ওনার তার জমিটা রক্ষা করতে পারে কিভাবে? তুমি বলবা যে ওনার চাইলে 4 ভাবে তার জমিটা রক্ষা করতে পারে। একটা উপায় হচ্ছে, ওনার যেটা করবে সেটা হচ্ছে স্কোয়াটারকে সে লিজ অথবা লাইসেন্স দিয়ে দিবে। বাট এই ক্ষেত্রে বলতে হবে যে তুমি যদি লিজ অথবা লাইসেন্সটা দাও, এটা অবশ্যই তুমি দিবা হচ্ছে এক্সপ্রেসলি। এক্সপ্রেসলি এটা ওরালও হইতে পারে, ইন রিটেনও হতে পারে। এটা হচ্ছে একটা উপায়। আর এটা দিতে হবে হচ্ছে টাইম শেষ হওয়ার আগেই। একবার যদি 12 বছর টাইম শেষ হয়ে যায়, তখন তো আর আমাকে তাকে লিজা লাইসেন্স দেওয়ার কোনো উপায় নেই, কারণ তখন তো ওনারের জমিই থাকবে না তার, তাহলে সে কোন জমি কাকে লিজ অথবা লাইসেন্স হিসেবে দিবে? এবং সে যদি বলে যে আমি তো ইমপ্লাইডলি তাকে লাইসেন্স দিয়েছিলাম, বা আমি তাকে কিছু বলি নাই, তার মানে হচ্ছে যে এটা ছিল একটা লাইসেন্স, আমি আপত্তি করিনি, কিন্তু কোর্ট বলে দিয়েছে ইন দ্য কেস অফ
বাকিংহামশায়ার কাউন্টি কাউন্সিল অ্যান্ড মোরেন অ্যান্ড পাই ভার্সেস গ্রাহাম যে ইমপ্লয়েড লাইসেন্স গ্রহণযোগ্য না, লাইসেন্সটা এক্সপ্রেস হতে হবে। এক্সপ্রেস লাইসেন্স দিয়েছিল বিপি প্রপার্টিজ অ্যান্ড বাকলার কেসে। এক্সপ্রেস লাইসেন্স যদি দিয়ে দেয় আর এটা যদি আমাদের স্কোয়াটার ছিঁড়েও ফেলে, ইগনোরও করে, লাইসেন্স হয়ে যাবে। তাহলে লাইসেন্সটা হচ্ছে ইউনিল্যাটারাল অ্যাক্ট, যে যদি সে ইউনিল্যাটারাল ভাবে লাইসেন্সটা দিয়ে দেয়, লিজ অথবা লাইসেন্স, তাহলেই ক্লকটা স্টপ হয়ে যাবে। পিপি প্রপার্টিজ অ্যান্ড বাকলার, যেটা পরবর্তীতে স্মিথ অ্যান্ড মলিনক্স কেসে কোর্ট অ্যাপ্লাই করেছে। কিন্তু এটা অবশ্যই এক্সপ্রেস হতে হবে, ইমপ্লয়েড হলে হবে না। তাহলে এটা হচ্ছে একটা উপায় যেটা আমরা দেখলাম, যে ক্লকটা স্টপ করার একটা সহজ উপায় হচ্ছে লিজ অথবা লাইসেন্স দিয়ে দেওয়া। সেকেন্ড উপায় হচ্ছে এখানের ভিতরে যে আমাদের ক্লেইমেন্ট যদি মামলা করে দেয় হচ্ছে, আমাদের ওনার যদি মামলা করে দেয় হচ্ছে এগেইনস্ট দ্য স্কোয়াটার, মামলা ফাইল করতে হবে। ধরো মামলাটার জমির ভ্যালু যদি 25,000 পাউন্ডের কম হয় তাহলে কাউন্টি কোর্টে, জমির ভ্যালু 25,000 পাউন্ডের উপরে হলে হাইকোর্টে। মামলা ফাইল করার পরে হিয়ারিং ডেটে হিয়ারিংগুলো অ্যাটেন্ড করতে হবে, মামলাটা সঠিকভাবে সলিসিটারকে দিয়ে বা ব্যারিস্টারকে দিয়ে পরিচালনা করাতে হবে, একদম শেষ পর্যন্ত মামলা কন্টিনিউ করতে হবে। তাহলে ক্লকটা স্টপ হয়ে যাবে। যেদিন মামলা করবে, ধরো সে মামলাটা করে দিছে হচ্ছে মে 2012-তে ঢুকছে হচ্ছে স্কোয়াটার, এখন মার্চ 2024-এ মামলা করে দিছে, ক্লকটা স্টপ হয়ে যাবে মামলা করার সাথে সাথে। মামলা করার পরেই তো ফাইল করার পরেই তো একটা ডেট পড়বে, ডেটে তোমার সামন ইস্যু করা হবে, ক্লেমেন্টের লয়ার আসবে, ডিফেন্ডেন্টের লয়ার আসবে, আর্গুমেন্ট হবে, এই ক্লকটা স্টপ হয়ে গেল। এটার জন্য তুমি একটা কেস দিয়ে দিবে, এগুলো এক লাইন করে লিখলেই হবে। 3 নাম্বার হচ্ছে ক্লকটা স্টপ করার একটা উপায় হলো যে যদি আমাদের ক্লেমেন্ট মানে যে ওনার, সে যদি গিয়ে স্কোয়াটারের কাছ থেকে কোনোভাবে রিটেন একটা অ্যাকনোলেজমেন্ট নিয়ে আসতে পারে, যে সে একটা কাগজের মধ্যে এটাকে বলে দিবে যে হ্যাঁ আপনি হচ্ছেন এটার মালিক, এটা সাইন করা থাকবে। অথবা সে ভাড়া দিবে এবং সাইন করবে যে সে ভাড়া দিচ্ছে, রেন্ট দিয়ে দিচ্ছে। তাহলে সে যদি ভাড়া দিয়ে দেয়, এটা একটা অ্যাকনোলেজমেন্ট, সে মেনে নিছে হচ্ছে যে এই জমির মালিক সি। অথবা সে যদি রিটেন ভাবে বলে দেয় যে আমি আপনার মালিকানা অ্যাকসেপ্ট করে নিলাম, তাহলে তার অ্যাডভার্স পজিশন হবে না। যেদিন সে অ্যাকসেপ্ট করে নিবে সেদিনই অ্যাডভার্স পজিশনের টাইমটা স্টপ হয়ে যাবে। তারপরের দিন থেকে আবার এটা শুরু হইতে পারে, তারপরের দিন সে যদি বলে যে না আমি মানি না আপনি মালিক, তাহলে টাইমটা আবার নতুন করে স্টার্ট হবে। তাহলে 2012 থেকে যদি সে 18 পর্যন্ত থাকে, আর তারপরে যদি 2020 সালে কোনোভাবে বা 19 সালে কোনোভাবে অ্যাকসেপ্ট করে ফেলে অ্যাকনোলেজমেন্ট, তাহলে 2020 থেকে যদি আবার বলে যে না আমি মানতেছি না, তাহলে ক্লকটা আবার নতুন করে কাউন্ট হবে। তাহলে ক্লেম করতে গেলে 2034 পর্যন্ত অপেক্ষা করতে হবে বা 32 পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ফোর্থ উপায়টা হচ্ছে যে যদি কোনোভাবে ওনার পারে লোকজন দিয়ে স্কোয়াটারকে জমি থেকে উঠাই দিতে, যদি সে তাকে উঠাই দেয়, নিজে যদি পজিশন নিয়ে নিতে পারে, এটা অবশ্যই তাকে করতে হবে হচ্ছে 12 বছরের আগে। ঠিক আছে, 12 বছর আগে যদি সে তাকে ইভিক্ট করে দিতে পারে, ফিজিক্যালি যদি তাকে বের করে দিতে পারে ফ্রম দ্য ল্যান্ড, তাহলে তো এখানে তোমার অ্যাডভার্স পজিশনটা সে থামাই দিতে পারলো ক্লকটা। এটাকে আমরা বলতে পারি যে নুইসেন্সের মতো, নুইসেন্সে যেরকম একটা ছিল না সেলফ হেল্প, নুইসেন্সের ভাষায় এটাকে বলা হয় অ্যাবেটমেন্ট। এটা এরকম একটা অ্যাবেটমেন্ট, যে আমি না তাকে লাইসেন্স অথবা লিজ দিলাম, না আমি হচ্ছে কোর্টে তার বিরুদ্ধে মামলা করলাম, না হচ্ছে গিয়ে আমি অ্যাকনোলেজমেন্ট আদায় করলাম, আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার জমি আমি ওই 12 ইয়ার্স আগেই আমি এটা আমার নিজের পজিশনে আবার নিয়ে আসলাম। 12 ইয়ার্স এর পরে তো আমি আর তার পজিশনে আনতে পারবো না, কারণ 12 ইয়ার্স পরে আনতে গেলে তো এটা অবৈধ হয়ে যাবে, কারণ 12 ইয়ার্স পরে তো এসি মালিক হয়ে যাচ্ছে এটা।
তাহলে এটা আমরা দেখে ফেললাম হচ্ছে আনরেজিস্টার্ড ল্যান্ডের ক্ষেত্রে আমাদের ইস্যুস। এখন আমরা দেখি যে রেজিস্টার্ড ল্যান্ডের ক্ষেত্রে আমরা কিভাবে পরীক্ষার সময় আমাদের অ্যাপ্রোচটা কি হবে। তাহলে যদি এক্সামিনার দেয় হচ্ছে রেজিস্টার্ড ল্যান্ড যদি এক্সামিনার দেয়, বেশিরভাগ ক্ষেত্রে রেজিস্টার্ড ল্যান্ড দিয়ে কোশ্চেন আসে, তাহলে জাস্ট তুমি সিম্পল ফর্মুলাটা হলো, তোমার সিম্পল ফর্মুলা যেটা পরীক্ষার সময় জাস্ট খেয়াল রাখবা যে অ্যাডভার্স পজিশনটা স্টার্ট হয়েছে কিনা হচ্ছে 13 অক্টোবর 1991 or later। ঠিক আছে, অ্যাডভার্স পজিশন স্টার্টেড, এটা যদি এটা হয় তাহলে তুমি অ্যাপ্লাই করবা হচ্ছে অ্যাপ্লাই LRA 2002। যদি অ্যাডভার্স পজিশন স্টার্টেড হয় হচ্ছে 13 অক্টোবর 1991 অর লেটার কোনো ডেটে, আর যদি অ্যাডভার্স পজিশন স্টার্টেড হয় কখন, 12 অক্টোবর 1991 অর বিফোর, তাহলে এখানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে অ্যাপ্লাই LRA 1925। ঠিক আছে, এটা রিজনটা হচ্ছে যে এই যে ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 2002 এটা কার্যকর হয়েছে ফ্রম 13 অক্টোবর তোমার 2003 থেকে। তাহলে 13 অক্টোবর 2003 থেকে নতুন ল চলে আসবে। এখন যদি অ্যাডভার্স পজিশনটা শুরু হয়, অ্যাডভার্স পজিশন যদি শুরু হয় হচ্ছে ফ্রম 13 অক্টোবর 1991, তাহলে 12 বছর হওয়ার জন্য, 12 ইয়ার্স হওয়ার জন্য তোমার হয়ে যাচ্ছে 13 অক্টোবর 1991, 13 অক্টোবর 2023 তোমার 2003। তাহলে তখন তো LRA 2002 এর অ্যাপ্লিকেশন হয়ে গেল, LRA 2002 এর অ্যাপ্লিকেশন হয়ে গেল। এই জন্য আমাদের পরীক্ষার সময় খেয়াল রাখবো যে অ্যাডভার্স পজিশনটা শুরু হয়েছে কবে থেকে। 13 অক্টোবর 1991 সাল থেকে যদি শুরু হয় তাহলে 12 ইয়ার্স কোনোভাবেই হবে না হচ্ছে 13 অক্টোবর 2003 এর আগে। আর যখনই এটা 13 অক্টোবর 2003 হয়ে যাবে, কারণ এই দিন থেকে তো আবার LRA 2002 কার্যকর হয়ে গেছে, তো তোমার তো তাহলে এই আইন অ্যাপ্লাই করতে হবে। এই জন্য এই ডেটটা খেয়াল রাখলেই পরীক্ষার সময় হবে। তাহলে পরীক্ষায় আমরা যখনই দেখবো যে অ্যাডভার্স পজিশনটা শুরু হয়েছে 13 অক্টোবর 1991 অথবা পরের কোনো ডেটে, তখন আমরা ধরে নিব যে এক্সামিনার এখানে LRA 2002 এর অ্যাপ্লিকেশনটা চাচ্ছে, এখানে LRA 2002 অ্যাপ্লাই হবে। আর অ্যাডভার্স পজিশন যদি স্টার্ট হয় হচ্ছে গিয়ে 12 অক্টোবর 1991 অথবা তার আগের কোনো ডেটে, ঠিক আছে, তাহলে 12 অক্টোবর 1991 অর বিফোর, তার মানে হচ্ছে 1990, 1989, হ্যাঁ, মানে যত আগে হোক না কেন, তাহলে তো তোমার এটা 12 অক্টোবর থেকে যদি শুরু হয় তাহলে এটা অবশ্যই 12ই অক্টোবর 2023-তে শেষ হয়ে গেল। তার আগের কোনো ডেটে শুরু হলে তার আর্লিয়ার ডেটেই শেষ হয়ে যাবে। তার মানে তখনও তো LRA 2002 কার্যকর হয় নাই। ঠিক আছে, তাহলে এগুলোর জন্য অ্যাপ্লাই করবে হচ্ছে LRA 1925। তাহলে এনি অ্যাডভার্স পজিশন যেটার টাইমটা এই ডেটের আগেই 12 বছর শেষ হয়ে গেছে, তাহলে 12 ইয়ার্স কমপ্লিটেড বিফোর
অন অর বিফোর 12 অক্টোবর 2020 12 অক্টোবর 2003 এটার জন্য অ্যাপ্লাই করবে হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 1925। তাহলে এই জন্য তোমার স্টার্টিং ডেটটা মনে রাখলে সুবিধা, যে অ্যাডভার্স পজিশনটা আসলে শুরু হয়েছে কবে থেকে, এই ডেটটা মনে রাখবা, যে এটা কি 13 অক্টোবরের পরে, মানে এনি লেটার ডেট, নাকি না হচ্ছে 12 অক্টোবরের আগে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি দেখি যে এলআরএ 1925 এখানে যে জিনিসটা বলে দিচ্ছে সেটা হচ্ছে যে যদি এলআরএ 1925 অ্যাপ্লাই করে, এলআরএ 1925 যদি আমাদের জন্য অ্যাপ্লিকেবল হয়, তাহলে এলআরএ 1925 অ্যাপ্লিকেবল হওয়ার জন্য অ্যাডভার্স পজিশনটা 13 অক্টোবর 2003 এর আগেই কমপ্লিট হয়ে যেতে হবে। তাহলে 12 বছর কমপ্লিট হয়ে যেতে হবে হচ্ছে এই ডেটের আগে। তাহলে ইফ দ্য ল্যান্ড ইজ রেজিস্টার্ড ল্যান্ড, ল্যান্ডটা হচ্ছে রেজিস্টার্ড ল্যান্ড, স্কোয়াটার এই ল্যান্ডে ঢুকছে ওনারের ল্যান্ডে, এবং সেই ল্যান্ডের অ্যাডভার্স পজিশনে আছে হচ্ছে ফ্রম 1985, তাহলে 12 বছর হয়ে গেছে হচ্ছে ইন 1997। ঠিক আছে, সেই ল্যান্ডের অ্যাডভার্স পজিশনে ঢুকলো হচ্ছে ইন 1990, 12 বছর হয়ে যাবে হচ্ছে ইন 2002, এরকম। তাহলে অ্যাডভার্স পজিশন তার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, অ্যাডভার্স পজিশন রেজিস্টার্ড ল্যান্ডের তার 1997-এ কমপ্লিট অথবা 2002-তে কমপ্লিট। বাট সে এতদিন কোর্টে আসে নাই, মামলা করে নাই। সে এতদিন মনে করেছে যে থাক, আমার নামে তো জমি আছেই, আমি যাবো কেন ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে। আর যখন ওনারের সাথে একটা ঝামেলা শুরু হলো, এখন সে যেতে চাচ্ছে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস। ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার জিজ্ঞাসা করবে যে তুমি ল্যান্ডে কতদিন যাবত অ্যাডভার্স পজিশনে আসো। অ্যাজ বলবে যে আমি তো 85 থেকে আসি, কিন্তু আমি এতদিন ক্লেম করি নাই, আমি ক্লেম করতে আসছি 2024-এ। আমার 2002 সালেই আমার মানে 12 বছর কমপ্লিট হয়ে গেছে, বাট আমি এখন আসছি মামলা করার জন্য, তো কোনো অসুবিধা তো নাই, কারণ সে তো অনেক আগে থেকেই আছে। তাহলে তখন ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার দেখবে যে যেহেতু এটা রেজিস্টার্ড ল্যান্ড, কোন আইনটা অ্যাপ্লাই হবে। এখানে কি আমরা এলআরএ 1925 অ্যাপ্লাই করবো, নাকি না এলআরএ 2002 আমি অ্যাপ্লাই করবো। এলআরএ 2002 আমি অ্যাপ্লাই করবো, আমি কোনটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো উনি দেখবে যে আচ্ছা অ্যাডভার্স পজিশন যেহেতু শুরু হয়েছে হচ্ছে গিয়ে এই ডেটের আগে, 12 অক্টোবর 1991 সালের আগে, তাহলে আমাদের এখানে অ্যাপ্লাই হবে এলআরএ 1925। তাহলে এলআরএ 1925 হলে কত বছর থাকতে হবে? এলআরএ 1925 হলে এখানে যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে যে ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 1925-এ বলে দিচ্ছে এখানের মধ্যে যে 12 বছর অ্যাডভার্স পজিশন করতে হবে। অ্যাডভার্স পজিশন করতে হবে হচ্ছে ফর 12 ইয়ার্স। তো 12 ইয়ার্স তো তার হয়ে গেছে বহু আগেই, 1997-এই হয়ে গেছে, অথবা 2002-তেই হয়ে গেছে যদি 1990 থেকে হয়। কিন্তু ল্যান্ডটা তো এখনো ওয়েন নামে রেজিস্টার্ড অবস্থায় আছে। তাহলে এটার অবস্থানটা কি হবে? তো এটার অবস্থানটা হবে হচ্ছে কোর্ট বলবে যে 1997 থেকে ও তোমার নামে রেজিস্টার্ড থাকলেও তুমি শুধু লিগ্যাল টাইটেলটা হোল্ড করবা, এটার ইকুইটেবল টাইটেলটা এসের কাছে চলে গেছে। আর এখন যেহেতু সে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে আসছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই তোমার নামটা আমরা রেজিস্টার্ড ল্যান্ড থেকেও কেটে দিব, এস এর নামটা বসে যাবে হচ্ছে অ্যাজ দ্য রেজিস্টার্ড টাইটেল ওনার অফ দ্য ল্যান্ড।
তাহলে সেকশন 75 বলে দিচ্ছে যে যদি ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 1925 অ্যাপ্লাই হয় এবং ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 1925 অ্যাপ্লাই হওয়ার জন্য অ্যাডভার্স পজিশনটা শুরু হইতে হবে হচ্ছে 12 নভেম্বর বা 12 অক্টোবর 1991 অথবা তার আগের কোনো ডেট থেকে। তাহলে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করবে হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 1925। আর যখনই 12 বছর হয়ে যাবে, যার নামে রেজিস্ট্রেশন করা থাকবে ল্যান্ডটা, সে শুধু হোল্ড করবে হচ্ছে লিগ্যাল টাইটেল, স্কোয়াটারের কাছে চলে যাবে হচ্ছে ইকুইটেবল টাইটেল। ঠিক আছে, যখনই স্কোয়াটার যাবে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস, আমাদের ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস তখন এই ও যে রেজিস্টার্ড ওনার তার নামটা কেটে দিয়ে এখানে স্কোয়াটারের নামটা ইনক্লুড করে ফেলবে। ক্লিয়ার? তাহলে এটা এখন বর্তমানে বলে দেওয়া আছে হচ্ছে প্যারা 18 ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 2002 তে। তবে এটার আন্ডারে সু করতে গেলে অবশ্যই স্কোয়াটারকেও দেখাইতে হবে যে সে তো জমির ওই জিনিসগুলো দেখাতে হবে, ফ্যাকচুয়াল পজেশন, ইন্টেনশন টু পজেস ছিল তার, এবং সে যে জমিতে অবস্থান করতেছে এটার প্রমাণটা কি। সে বলবে দেখেন আমি গত মাসে ইলেকট্রিসিটি বিল দিছি, পানির বিল দিছি, ল্যান্ডের ট্যাক্স দিয়েছি। হ্যাঁ, এই প্রমাণগুলো তাকে দেখাইতে হবে। সে যে ল্যান্ডের অ্যাকচুয়াল অকুপেশনে ছিল এটা তাকে দেখাতে হবে। ঠিক আছে, সে যে জমিতে এখনো অবস্থান করতেছে, সে যে ল্যান্ডের এখনো অ্যাকচুয়াল অকুপেশনে আছে এটা তাকে অবশ্যই দেখাতে হবে। তাহলে বুঝতে কোনো সমস্যা আছে কিনা দেখো। তাহলে এলআরএন 1925 সাথে আমাদের এই তোমার আনরেজিস্টার্ড ল্যান্ডের সিমিলারিটি কোথায়, কে বলতে পারবা? এলআরএন 1925 সাথে আমাদের আনরেজিস্টার্ড ল্যান্ড মানে যেখানে অ্যাপ্লাই করে হচ্ছে লিমিটেশন অ্যাক্ট 1908 এর সিমিলারিটি কোথায়? ল্যান্ড যদি আনরেজিস্টার্ড হতো, আনরেজিস্টার্ড ল্যান্ডের জন্য কত বছর থাকতে হয়? হ্যাঁ, এক্সিলেন্ট। তাহলে এটা হচ্ছে সিমিলারিটি, সেকশন 15 সেকশন 17 তোমার 12 ইয়ার্স, আর এটাও 12 ইয়ার্স। এটা হলো সিমিলারিটি। আর ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে এখানে ল্যান্ড হচ্ছে জমিটা রেজিস্টার্ড না, এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসের কোনো রেকর্ড নাই। আর এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসের রেকর্ড আছে, কে মালিক এই নামটা লেখা আছে, তার নামটা তো কাটতে হবে, নাহলে তো আবার এসের নামটা ঢুকানো যাচ্ছে না এজ এ রেজিস্টার্ড টাইটেল ওনার। এটাই বলে দিচ্ছে সেকশন 75 যে যে সময় 12 বছর শেষ হয়ে যাবে, তোমার নামে রেজিস্টার্ড টাইটেল থাকা মানে এই না যে তুমি মালিক হিসেবে থাকবা, তোমার নামটা কেটে ফেলা হবে। তবে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার দেখবে যে আমাদের স্কোয়াটার কি জমির অ্যাকচুয়াল অকুপেশনে ছিল কি। আর আনরেজিস্টার্ড ল্যান্ডের তো 12 বছর পরে মালিক আমাদের অ্যাস হয়েই যাচ্ছে, অ্যাস কিছু না করলেও সে মালিক থাকবে। আর অ্যাস যদি জমিটা রেজিস্ট্রেশন করাইতে চায় তাহলে রেজিস্ট্রেশন করাইতে সে যেতে পারে, যাওয়ার পরে তাকে প্রথমে দিবে পজেসরি টাইটেল, তার 12 বছর পরে দিয়ে দিবে হচ্ছে অ্যাবসলিউট টাইটেল। তাহলে এই পার্থক্যটা মানে সিমিলারিটি আর ডিফারেন্সটা একটু খেয়াল রাখো, কারণ পরীক্ষার সময় কিন্তু এটা একটা ফ্যাক্টর। মানে এলআরএ 1925, তারপরে এই আনরেজিস্টার্ড ল্যান্ডের জন্য, আনরেজিস্টার্ড ল্যান্ডের জন্য তো শুধু একটাই আইন, লিমিটেশন অ্যাক্ট 1980। আর রেজিস্টার্ড ল্যান্ড হলে এই আমাদের মেইন ডেট হচ্ছে এটা, অ্যাডভার্স পজিশনটা কি 12 অক্টোবর 1991 বা তার আগের ডেট থেকে শুরু হয়েছে, তাহলে এই আইন অ্যাপ্লাই হবে। নাকি অ্যাডভার্স পজিশনটা তোমার শুরু হয়েছে হচ্ছে ফ্রম 13 অক্টোবর 1991 বা তার পরের কোনো ডেট থেকে,
তাহলে আমাদের অ্যাপ্লাই হবে হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 2002, এই ডেটটা থেকে যদি শুরু হয়ে থাকে। তাহলে এটা তোমাদের ভালো মতো পড়ে ফেলতে হবে, সেকশন 75-এ কি বলা আছে এই জিনিসটা। এখন আমরা ফাইনাল পয়েন্টটা দেখে ফেলি যে যদি অ্যাডভার্স পজিশন স্টার্ট হয়ই হচ্ছে ফ্রম এই ডেট 13 অক্টোবর 1991, এই ডেটটা থেকে শুরু হয়েছে, তাহলে কোনো অপশন নাই এই আইন অ্যাপ্লাই করা ছাড়া। আর এই আইনে যেটা বলতেছে সেটা হচ্ছে যে অ্যাডভার্স পজিশন ক্লেম করার জন্য তোমার এখন একটা পার্সন যতদিনই একটা ল্যান্ডে থাকুক না কেন, সে কোনোভাবেই আর বলতে পারবে না যে আমি এই ল্যান্ডের ওনার। ঠিক আছে, সে আর ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস হোক বা যেখানেই হোক না কেন, এস একটা ল্যান্ডে যত বছর থাকুক না কেন, সে যদি একটা ল্যান্ডে ঢুকে যায় হচ্ছে 2004 ল্যান্ডে ঢুকছে, এখন 2024, ওই সময় ঢুকছিল হচ্ছে ফেব্রুয়ারিতে, এখন হচ্ছে মার্চ, সে বলতেছে আমি তো 20 বছর আছি, কোনো লাভ নাই। এস যদি যায় ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসারকে গিয়ে বলে যে এখন তো ও যার নামে রেজিস্টার্ড টাইটেলটা আছে তার নামটা কেটে দিয়ে আমার নামটা বসাই দেন, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ এই সিচুয়েশনটা তো এখন আর এরকম নাই যে তার কাছে থাকবে লিগ্যাল টাইটেল, ইকুইটেবলটা চলে যাবে, এটা অ্যাবলিশড হয়ে গেছে, এটা এখন আর হবে না। এখন যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, তোমাকে মিনিমাম 10 বছরের অ্যাডভার্স পজিশন দেখাতে হবে। সে বলবে যে হ্যাঁ 10 বছর তো হয়ে গেছে, 2014 সালেই 10 বছর হয়ে গেছে, তাহলে মিনিমাম 10 বছর হলে অ্যাপ্লাই করা যায়। তাহলে 2004 সাল থেকে যে আছে 2014 সালে তার 10 বছর হয়ে গেছে, সে করতে পারবে। একটা লোক যদি অ্যাডভার্স পজিশন শুরু করে হচ্ছে ফ্রম 2010, সে 10 বছর হয়ে গেছে 2020-এ, তাহলে হি ক্যান ইজিলি ক্লেম ইন 2024, কোনো সমস্যা নাই। কিন্তু একটা পার্সন 2025 সাল থেকে অ্যাডভার্স পজিশনে আছে, তাহলে সে কখন ক্লেম করতে পারবে? আন্ডার দ্য নিউ অ্যাক্ট হোয়াট ইজ দ্য 2015 সে জানুয়ারি থেকে আছে, তাহলে হোয়াট ইজ দ্য আর্লিয়েস্ট ডেট সে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে যেতে পারবে? এখানে বলে দিচ্ছি মিনিমাম তাকে থাকতে হবে হচ্ছে কত বছর, 10 বছর। তাহলে মিনিমাম 10 বছর হবে হচ্ছে জানুয়ারি 2025, তার আগে সে যেতে পারবে না টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে এলআরএ 1920, এলআরএ 2002 এর আন্ডারে অ্যাডভার্স পজিশন ক্লেম করার জন্য মিনিমাম 10 বছর তাকে থাকতে হবে জমিতে, তাহলে সে শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা করতে পারবে। কিন্তু অ্যাপ্লিকেশন করে সে এই ল্যান্ডের বলতে পারবে না যে তার নামে রেজিস্টার টাইটেল ট্রান্সফার করে দেওয়ার জন্য। সে অ্যাপ্লিকেশন করবে যে আমি জমির অ্যাডভার্স পজিশনে আছি, এটার জন্য যোগ্যতা হচ্ছে মিনিমাম 10 বছর থাকতে হবে, মিনিমাম 10 ইয়ার্স। এর বেশি হলে অসুবিধা নেই, এখানে যেমন তার হয়ে গেছে 14 বছর, কোনো সমস্যা নেই। এখানে যেমন তার হয়ে গেছে 20 বছর, কোনো সমস্যা নেই, বাট মিনিমাম হচ্ছে 10 বছর। আচ্ছা, এখন যখন সে অ্যাপ্লিকেশনটা করবে, আমাদের স্কোয়াটার যখন অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিবে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস, অ্যাপ্লিকেশনটা সেন্ড করে দিল টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস, ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস থেকে তখন অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করা হবে হচ্ছে এই জমির মালিকের কাছে, ওনারের কাছে। এই জমি যদি কোনো ব্যাংকে মর্গেজ দেওয়া থাকে, তাহলে মর্গেজির কাছে, মানে ব্যাংকের কাছে। এবং এটা পাঠিয়ে দেওয়া হবে হচ্ছে এই জমি যদি কোনো লিজ দেওয়া থাকে, তাহলে এই জমির কোনো টিনেন্টের কাছে নোটিশ পাঠিয়ে দেওয়া হবে। তাহলে বলবে যে দেখেন আপনারাই জমির মালিক, অথবা আপনি জমি লিজ নিয়েছেন, অথবা আপনি জমি মর্গেজ নিয়েছেন, কিন্তু এই জমি কিন্তু ক্লেম করতে চলে আসছে একজন স্কোয়াটার, আপনারা কি বলেন? হ্যাঁ, তার নামে কি রেজিস্ট্রেশন করে দিব? তখনই ব্যাংক, ওনার, লিজি তাদের কাছে সময় থাকবে 90 ডেজ, 90 দিন সময় থাকবে, 65 ওয়ার্কিং ডেজ, আর এমনি হয় হচ্ছে 90 দিন। 90 দিনের মধ্যে মর্গেজি অথবা ওনার অথবা হচ্ছে গিয়ে এই টিনেন্ট তাদেরকে রিপ্লাই করতে হবে।
90 দিনের মধ্যে যদি তারা কোনো রিপ্লাই না দেয়, তাহলে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার স্কোয়াটারের নামে রেজিস্ট্রেশন করে দিবে, যে এরা তো পাত্তাই দিল না চিঠির। এদের কাছে চিঠি পাঠাইলাম, 90 দিন তো তারা কিছুই বললো না। তাহলে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার তখন তার নামে রেজিস্ট্রেশন করে দিবে। তাহলে 10 বছর 3 মাসের মাথায় মালিক হয়ে যেতে পারে স্কোয়াটার। কিন্তু সাধারণত যখন এদেরকে চিঠি পাঠানো হবে মর্গেজিকে, ওনারকে, লিজিকে, তখন তো তারা কোনো না কোনো রিপ্লাই দিবে। তাদের রিপ্লাইটা 3 ধরনের হইতে পারে। রিপ্লাইটা 3 ধরনের হতে পারে। একটা রিপ্লাই তারা দিতে পারে এখানের মধ্যে যে, আচ্ছা ঠিক আছে, এখন যে স্কোয়াটার অ্যাপ্লাই করছে সে তো এই জমির মধ্যে আছে হচ্ছে ফ্রম 2004, 20 বছর হয়ে গেছে, আচ্ছা আমরা তাকে মালিকানা দিয়ে দিতে চাই। তারা কনসেন্ট দিয়ে দিতে পারে যে তার নামে রেজিস্ট্রেশন করে দেন। করে দিলে তখন ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার রেজিস্ট্রেশন করে দিবে। বলবে যে মালিক যে আছে সে তো অনুমতি দিয়েই দিছে। তবে খুব কম মালিকই এত তোমার জেনারাস হয়। তারা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে তোমার অবজেকশন দিবে। হ্যাঁ, অবজেকশন দিবে। অবজেকশন দিবে এইভাবে, এই লোক তো ঢুকছেই 2015-তে, 10 বছর তো হয় নাই। অথবা বলবে যে এই লোককে তো লাইসেন্স দেওয়া হয়েছে, সে কেমনে অ্যাডভার্স পজিশন ক্লেম করে। অথবা এই লোকটাকে তো লিজ দেওয়া হয়েছে, সে কিভাবে অ্যাডভার্স পজিশন ক্লেম করে। তাহলে এরকম ভাবে অবজেকশন দিবে। যদি অবজেকশন দেয় তখন এটা চলে যাবে ল্যান্ড ট্রাইব্যুনালে, বিচারের জন্য চলে যাবে। এবং ল্যান্ড ট্রাইব্যুনাল দেখবে যে আসলে এই অবজেকশনের কারণটা কি। তাহলে স্কোয়াটারের নামে কিন্তু রেজিস্ট্রেশন হলো না, কিন্তু মামলা শুরু হয়ে গেল এগেইনস্ট দ্য স্কোয়াটার। তবে সবচেয়ে ভালো যে উপায় সেটা হলো কাউন্টার নোটিশ দাও। এটা হলো সবচেয়ে ভালো উপায়, কাউন্টার নোটিশ। কাউন্টার নোটিশের মানে কি, এই 90 দিনের মধ্যে যে মালিক, ওনার, অথবা হচ্ছে মর্গেজি, অথবা যে টিনেন্ট, 90 দিনের মধ্যে একটা নোটিশ দিয়ে বলবে যে তার নামে রেজিস্ট্রেশন করবেন না, সে স্কোয়াটার, আমি ওনার। কাউন্টার নোটিশ পাওয়া মাত্রই ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার থেমে যাবে, বলবে যে না, আমরা তার নামে রেজিস্ট্রেশন করব না, কারণ তুমি যে জমির অ্যাডভার্স পজিশন করতে আসছো মালিক থামাই দিছে, মালিক বলছে যে তুমি স্কোয়াটার। তাকে বিদায় করে দিবে তখন। তাকে বিদায় করে দিলে, হ্যাঁ, বা যখন কাউন্টার নোটিশ দিবে তখন আমাদের আবার স্কোয়াটারের কোর্টে বল আসবে, কারণ কাউন্টার নোটিশ দেওয়ার কারণে তো সে আটকাই গেল। এখন তখন স্কোয়াটার 3টার যে কোনো একটা এক্সেপশন যদি দেখাইতে পারে, কাউন্টার নোটিশ সার্ভ হয়ে গেছে, এখন স্কোয়াটার আবার ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসারকে বলবে যে আমি তো একটা এক্সেপশনের আন্ডারে পড়ি, আপনি আমাকে এক্সেপশনের আন্ডারে ফেলে দেন। সে রিকোয়েস্ট করবে যে তার কেসটা একটা এক্সেপশনের আন্ডারে পড়ে। পার্লামেন্ট 3টা এক্সেপশন দিয়ে দিছে, এই 3টার যে কোনো একটার মধ্যে যদি পড়ে তাহলে জমিটা আমাদের ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার স্কোয়াটারের নামে রেজিস্ট্রেশন করে দিবে। কাউন্টার নোটিশ থাকা সত্ত্বেও লাভ নাই। কারণ কি, স্কোয়াটার যদি ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসারকে কনভিন্স করতে পারে 3টার যে কোনো একটা ইস্যু, 1 নাম্বার, আমার কেসটা ভাই একটা স্টপেলের মধ্যে পড়ে, প্রোপ্রাইটারি স্টপল, যে আমি এই জমিতে ঢুকছিলাম 2004 সালে, আমাকে বলছিল যে ওনার ফার্মিং ল্যান্ডগুলোকে লুক আফটার করার জন্য, এবং আমি ওনার ফার্মিং ল্যান্ডের এক পাশেই একটা কটেজ করছিলাম, উনি এটা দেখছে, কিন্তু উনি আমাকে 20 বছর আমাকে না করে নাই। আমি কটেজ করছি, এখানে আমি আহ, আহ, আমার বাচ্চাদের খেলার জায়গা তৈরি করেছি, আমি এখানের মধ্যে নিজে একটা পোলট্রি ফার্ম করেছি, সবই উনি দেখছে, কিন্তু এখন উনি বলতেছে যে আমাকে উচ্ছেদ করার জন্য। তখন ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার বলবে যে আরে এখানে তো রিপ্রেজেন্টেশন ছিল, রিলায়েন্স ছিল, ডেট্রিমেন্স ছিল, আনকনশনেবিলিটি ছিল, তাহলে তো এখন তাকে তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া উচিত। তখন ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার কাউন্টার নোটিশ থাকার পরেও এই স্কোয়াটারের নামে রেজিস্ট্রেশন করে দিবে। অথবা যদি সাম আদার গুড রিজন থাকে, যখন 10 বছর থাকার পরে সে অ্যাপ্লাই করছে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার, দিছে কাউন্টার নোটিশ দিয়ে মালিক, তখন আমাদের স্কোয়াটার ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসারকে বুঝাইতেছে যে দেখেন আমি তো 2004 সালে তার জমিতে আসছি, এবং এই জমির মূল্য সে চাইছিল 30,000 পাউন্ড, আমি টাকাও দিয়ে দিছি, এই দেখেন মানি রিসিপ্ট, কিন্তু সে আমাকে ইয়ে করতেছে না, জমিটা আমার নামে রেজিস্ট্রেশন করে দিচ্ছে না।
আজকে 20 বছর হয়ে গেছে রেজিস্ট্রেশন করে দিচ্ছে না, এখন সে বলতেছে যে তাকে যেন আমি আরো 70,000 পাউন্ড দিই তাহলে রেজিস্ট্রেশন করে দিবে। এটা কেমন কথা? আমি কেন তাকে এক্সট্রা টাকা দিব? তখন এটা হচ্ছে সাম আদার গুড রিজন, আমাদের তখন ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার টাকা পেয়ে গেছে তাও তোমাকে দেয় নাই, আচ্ছা ঠিক আছে তোমার নামে আমরা রেজিস্ট্রেশন করে দিচ্ছি। অথবা 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে বাউন্ডারি ডিসপিউট। বাউন্ডারি ডিসপিউট বলতে যেটা বোঝাচ্ছে যে আমাদের স্কোয়াটার যেটা বলতে চায় যে আমি এবং ওনার পাশাপাশি জমিতে থাকি। এখন একবার যখন আমার জমিতে আগুন ধরে গেছিল বা আমার জমি আমার রেস্টুরেন্টে আগুন ধরে গিয়েছিল, তখন আমাদের এই যে বাউন্ডারিটা যেটা, এটা আগুনে পুড়ে গেছিল। আমি যখন নতুন করে বাউন্ডারি দিতে গেলাম, তখন আমি তার জমির একটু অংশ আমি নিয়ে নিয়েছি আমার ভিতরে, এবং আমি এটা আমার নিজের মনে করেই ব্যবহার করছি এই অংশটা। 10 বছর ধরে আমি আমার নিজের জমির অংশ হিসেবে এই অংশটা ব্যবহার করছি, যদিও এটা আমার অংশ ছিল না। এখন যখন মাপামাপি করতে সরকার থেকে লোক আসছে, ও এসে আমাকে বলতেছে যে আমার তার জমি এখন এতটুকু, আর আমি বলতেছি হচ্ছে আমার জমি হচ্ছে এতটুকু। মানে এই বাউন্ডারি অংশটা আমি এখন ক্লেম করতে চাচ্ছি, যেহেতু আমি বাউন্ডারি ওয়াল করে ফেলছি আর সে আমাকে 10 বছর বাধা দেয়নি। তাহলে কোর্ট যদি দেখে যে জমিটার এই দুইটা জমি রেজিস্টার্ড ল্যান্ড এবং সে 10 বছর আরেকজনের বাউন্ডারির কিছু অংশ সে ব্যবহার করে ফেলছে এইখানে, এবং সে নিজের মনে করেই ব্যবহার করছে, তাহলে এই বাউন্ডারির অংশ সহ জমিটা দিয়ে দিবে আজকে। এই তিনটার যে কোনো একটা এক্সেপশনের মধ্যে পড়লে জমিটা স্কোয়াটারের নামে রেজিস্ট্রেশন করে দিবে, কাউন্টার নোটিশ দিলেও লাভ হবে না। আচ্ছা, এখন কাউন্টার নোটিশ দিয়ে দিচ্ছে আমাদের ওনার, খুবই সচেতন মানুষ, সাথে সাথে কাউন্টার নোটিশ সার্ভ করছে, সলিসিটারের কাছে গেছে, দৌড়াদৌড়ি করে কাউন্টার নোটিশ দিয়ে থামাই দিচ্ছে। আর স্কোয়াটার তিনটার কোনো এক্সেপশনেই পড়ে নেই, তিনটার এক্সেপশনে না পড়লে তো সে জমি নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে না। তাহলে তার পরের স্টেপ কি? তার পরের স্টেপটা যেটা, স্কোয়াটার তখন চুপচাপ বসে থাকবে, দেখবে যে ওনার কি করে দেখি। এখন ওনারের পরবর্তী ধাপ হচ্ছে তার লয়ার যদি মানে ওপেন বুক এক্সামে পাস না করে থাকে, তার লয়ার যদি আসলেই অ্যাডভার্স পজিশনের ল পড়ে থাকে, তাহলে অবশ্যই ওনারের যে লয়ার সে তাকে অ্যাডভাইস করা উচিত যে আপনি শুধু কাউন্টার নোটিস সার্ভ করলেই হবে না, তার বিরুদ্ধে তো মামলা করতে হবে। হয় আপনি তাকে ইভিক্ট করতে হবে, অথবা তার বিরুদ্ধে আপনার মামলা করতে হবে, কেস ফাইল করতে হবে তার বিরুদ্ধে। আপনি যদি কেস ফাইলও না করেন এবং তাকে জমি থেকে উচ্ছেদও না করেন, তাহলে আফটার 2 ইয়ার্স, এই ঘটনা সবকিছু ঘটার আফটার 2 ইয়ার্স পরে স্কোয়াটার আবার যাবে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস। এবার আর ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস কোনো নোটিশ টোটিস কিছুই পাঠাবে না, একদম সরাসরি স্কোয়াটারের নামে রেজিস্ট্রেশন করে দিবে। কারণ প্রথমবার তোমাকে আমরা সেভ করছিলাম, তোমাকে আমরা দিছিলাম হচ্ছে গিয়ে তোমার ওই 90 দিনের নোটিশ, তুমি রিপ্লাই করছো, তুমি কাউন্টার নোটিশ দিছো, এবং স্কোয়াটার তিনটার কোনো এক্সেপশনে যেতে পারে না, এই জন্য তার নামে রেজিস্ট্রেশনও করে দেই নেই। তোমাকে এত উপকার আমরা করলাম, কিন্তু তুমি এই 2 বছরের মধ্যে মালিক যে তুমি তোমার লয়ার ওপেন বুক এক্সামে পাশ করা ছিল, সেই জন্য সে লটার সম্পর্কে জানতো না। এখন সে তো কোনো স্টেপস তোমাকে নিতে বলে না করছে, সে তোমাকে ইভিক্ট, না স্কোয়াটারকে সে ইভিক্ট করছে, না সে কোনো কেস ফাইল করছে। তো যদি ইভিক্টও না করে, কেস ফাইলও না করে, 2 বছর পরে যখন স্কোয়াটার আবার আসবে, স্কোয়াটার এসে বলবে যে দেখেন কাউন্টার নোটিস করার পরে তো সে আমার বাইর করতে পারে নাই জমি থেকে, সে তো আমার বিরুদ্ধে কোনো মামলাও করেনি, তখন ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার স্কোয়াটারের নামে রেজিস্ট্রেশন করে দিবে। তাহলে 2বার কিন্তু সুযোগ দিচ্ছে স্কোয়াটারকে, আর 2বার ওনারের কাছেও কিন্তু সুযোগটা থাকতেছে। তাহলে এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা কোথায় বলা আছে? এই জিনিসগুলা বলা আছে সেকশন 96 LRA 2002, এবং কোথায় বলা আছে? শিডিউল 6। হ্যাঁ, LRA শিডিউল আছে, একটা শিডিউল মধ্যে বলা আছে, এবং শিডিউলের মধ্যে বিভিন্ন প্যারাগ্রাফের মধ্যে এটা বলা আছে, বিশেষ করে প্যারাগ্রাফ 2 থেকে 6 পর্যন্ত। তাহলে এই প্রসেসটা আমাদেরকে জানা থাকতে হবে।
তাহলে প্রথম কথা হচ্ছে এলআরএ 2002 এর মানে মোস্ট সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট, যে এলআরএ 2002 এর মাধ্যমে কেউ আর এখন মানে জমির মালিকানার ক্লেম করার কোনো সুযোগ নেই, মানে ওনারের রাইট আর কখনোই জমি থেকে চলে যাবে না। একটা লোক তার জমিতে 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর থাকলেও মালিক ওনারই থেকে যাবে। অ্যাডভার্স পজিশনের মাধ্যমে ল্যান্ড উইল নেভার অফ ইটসেলফ বা রেজিস্টার্ড প্রোপ্রাইটার্স টাইটেল, মালিক ওনারই থাকবে। সেকশন 96 এ এটা বলে দেওয়া আছে। এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে তুমি সর্বোচ্চ 10 বছর থাকার পরে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তুমি আমার জমিতে অনেক বছর থাকার মাধ্যমে তুমি মালিক হয়ে যাবা না, কোনো লিমিটেশন পিরিয়ড নাই। 100 বছর তুমি আমার জমিতে থাকলো, জমির মালিক আমিই থাকবো। তার মানে ওই দলিল যার জমি তার, হ্যাঁ, এই কনসেপ্টটা আমাদের ভূমিমন্ত্রী এখান থেকে নিয়ে আসছে। কিন্তু ওই যে উনি মানে টাকা কামানোতে বেশি কনসেন্ট্রেশন দিচ্ছে পড়াশোনা করার থেকে, এখানে কিন্তু অন্যভাবে আনছে এই এই জিনিসটা। কিভাবে আনছে এখানে, যে ইংল্যান্ডে বলতেছে হচ্ছে যে দলিল যার জমি তার হবে, কিন্তু জমিটা তার হাতছাড়া হয়ে যেতে পারে, এই কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলো আমরা এখানে দেখলাম। জমিটা হাতছাড়া হয়ে যেতে পারে যদি এরকম হয় যে তোমার কাছে দলিল আছে, তোমাকে কিন্তু তোমাকে নোটিশ দিলে তোমাকে কিন্তু সজাগ থাকতে হবে, রিপ্লাই দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এই রিপ্লাইটা তুমি 3 ভাবে দিতে পারো। প্রথম রিপ্লাই দিলে তোমার জমি হাতছাড়া হয়ে গেল, কনসেন্ট দিয়ে দিছো। সেকেন্ডটা দিলে আমরা মামলা চলমান করে দিব ল্যান্ড ট্রাইব্যুনালে। আর তৃতীয়টা দিলে আমরা স্কোয়াটারকে জিজ্ঞাসা করবো সে কোনো এক্সেপশনের মধ্যে পড়ে কিনা। এক্সেপশনের মধ্যে না পড়লে 2 বছরের সময় তোমার আছে। 2 বছর লং টাইম, কোনো ইভিকশন করার, কেস ফাইল করার অনেক লং টাইম। না করলে আমরা কিন্তু জমি দিয়ে দিব, যতই তোমার জমি দলিল থাকুক না কেন, জমি তোমার হবে না। ঠিক আছে, তো অনেক বড় করে আমাদের কিন্তু বাংলাদেশে প্রচার হয়েছে যে দলিল যার জমি তার। এভাবে তো অ্যাডভার্স পজিশনকে বিলুপ্ত করা যাবে না, একটা সিস্টেম নিয়ে আসছে। দেখো ইংল্যান্ড, ইংল্যান্ড সিস্টেমটা 2002 সালে, মানে আজকে প্রায় 22 বছর একটা সুন্দর সিস্টেমে অ্যাডভার্স পজিশনটা চলতেছে। ইংল্যান্ডে দুইটাই আছে, মালিকের রাইটটাও প্রোটেক্ট করা হয়, আবার হচ্ছে অ্যাডভার্স পজিশনের রাইটটাও প্রোটেক্ট করা হয়। আর এটাই আমাদের এসে কোশ্চেনে বারবার আসে, যে হাউ দ্য ল অফ তোমার অ্যাডভার্স পজিশন, হাউ দ্য রিফর্ম of adverse possession balanced the right of the squatter as well as the owner, দুজনের রাইটটাকেই কিন্তু সমানভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে এই যে তোমার অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কোথায় বলা আছে, শিডিউল 6 এর মধ্যে বলা আছে। অ্যাডভার্স পজেসর অ্যাপ্লাই করতে পারে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস। আর সব দায়িত্ব হচ্ছে গিয়ে এই তোমার অ্যাপ্লিকেশন করা টরার সব অ্যাডভার্স পজেসরের উপরে। সে যখন সব অ্যাপ্লিকেশন করবে, তোমার এটা ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে চলে যাবে। ঠিক আছে, তাহলে এরকম যদি হয় যে আমাদের এই একটা পার্সনের একটা জমির ওনার ছিল হচ্ছে গিয়ে, ও ছিল একটা জমির ওনার, এখন ও মারা যাওয়ার পরে এই জমির মালিক হয়েছে হচ্ছে তার ডটার তোমার পি। আর তার ডটার দেখলো যে এই জমির মধ্যে স্কোয়াটার ঢুকে বসে আছে, এবং স্কোয়াটার বলতেছে আমি তো 15 বছর যাবত এই জমিতে আছি, কোনো সমস্যা নাই। আমাদের এই পি যেটা করবে সেটা হচ্ছে যে তার তার তাকে কোনো ভিজিলেন্ট থাকার দরকার নাই, যে তাকে সজাগ থাকতে হবে, নট নেসেসারি। তুমি আমার জমিতে 15 বছর আসছো, কোনো অসুবিধা নাই, আমার কিছু করা লাগবে না। তুমি যদি জমিটা এখন তোমার নামে কিছু করতে চাও, তুমি যাবা হচ্ছে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস, তুমি যাবা ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে। ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস যখনই আমাকে নোটিশ পাঠাবে, আমাকে রিপ্লাই দিতে হবে। কতদিনের মধ্যে রিপ্লাই দিতে হবে কে বলতে পারবা? ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসের হাতে কতদিন সময় থাকবে রিপ্লাই দেওয়ার জন্য? আরে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস থেকে যখন চিঠি আসবে, পি এর জন্য কতদিন সময় থাকবে? হ্যাঁ, এক্সিলেন্ট, 90 ডেজ।
পি যদি 90 ডেজের মধ্যে রিপ্লাই না দেয় তাহলে কার নামে জমি রেজিস্ট্রেশন হয়ে যাবে? 90 ডেজের মধ্যে যদি পি কোনো রিপ্লাই না দেয় কার নামে জমি চলে যাবে? স্কোয়াটারের নামে জমি চলে যাবে, এস এর নামে জমি চলে যাবে। 90 দিন তুমি কিছু বলো নাই, চলে যাবে স্কোয়াটারের নামে। আর 90 দিনের মধ্যে যে সে রিপ্লাই দিচ্ছে, সে 3 ধরনের রিপ্লাই দিতে পারে। পি এর রিপ্লাই 3 ধরনের হতে পারে। সে কনসেন্ট দিয়ে দিতে পারে, বলবে যে না তার নামে করে দাও, আমার এমনিও আমার মাদার আমাকে প্রায় 20টা জমি দিয়ে গেছে, এত জমি দিয়ে কি করব। সে কনসেন্ট দিয়ে দিতে পারে। কনসেন্ট দিলে তো ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার তার নামে রেজিস্ট্রেশন করে দিল, যে জাকাত হিসেবে দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে সে দিতে পারে হচ্ছে গিয়ে কি অবজেকশন, বলতে পারে যে না এই লোক তো ভাড়াটিয়া ছিল, সে কেমন অ্যাডভার্স পজেসর হয়, এই লোক তো 12 বছর 10 বছর হয় নাই, মাত্র 6 বছর হয়েছে, এরকম অবজেকশন দিল। অবজেকশন দিলে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস তখন এই মামলাটা ল্যান্ড ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবে। আর এটা হচ্ছে কাউন্টার নোটিশ দিতে পারে, বলবে যে তার নামে ভুলেও রেজিস্ট্রেশন করবেন না। তখন কিন্তু সে আবার আরেকটা ট্রাই মারবে, সে তখন এক্সেপশনের ট্রাই মারবে। সে এক্সেপশনের ট্রাই কি করবে, সে বলবে যে এখানে স্টপল অ্যাপ্লাই করে, অথবা সাম আদার গুড রিজন, আমি আগের মালিককে টাকা পয়সা দিচ্ছিলাম, এই দেখেন মানি রিসিট, অথবা বাউন্ডারি ডিসপিউট। আর এই তিনটা কোনো এক্সেপশন না হলে সে আবার একটা চান্স নেবে, সেটা হচ্ছে 2 বছর পরে। 2 বছর পরে আবার আসবে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে। 2 বছর পরে আসলে কিন্তু ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার তার নামে রেজিস্ট্রেশন করে দিবে। আর 2 বছরের মধ্যে পি এর উচিত ছিল এস কে এখান থেকে ইভিক্ট করা, অথবা এস এর বিরুদ্ধে কোর্টে মামলা করা। তুমি কেন করনি? বুঝা গেছে জিনিসটা? এটাই কিন্তু এসেতে লিখতে হয়। আচ্ছা, এখানে হাত তুলছে হচ্ছে জান্নাত। হ্যাঁ বলো জান্নাত, কি প্রশ্ন? নওশিনের প্রশ্নে আমরা আসতেছি। নওশিন একটা প্রশ্ন করছে 10 বছরের মধ্যে বিক্রি করলে কি হবে। জান্নাতে কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যাডভার্স পজিশনটা যদি 2008 সাল থেকে শুরু হয়, কোন আইন অ্যাপ্লাই হবে কে বলতে পারবা? অ্যাডভার্স পজিশন 2008-এ শুরু হয়েছে, এলআরএ 1925 অ্যাপ্লাই হবে না এলআরএ 2002 অ্যাপ্লাই হবে? এক্সিলেন্ট। কিভাবে আমরা বুঝবো? আমাদের ফর্মুলা খুবই সিম্পল, মানে যত ফর্মুলা আছে এর থেকে সহজ ফর্মুলা আর নাই। আমরা শুধু খালি দেখব 12ই অক্টোবর 91 সালের আগে হইলেই নতুন, 12ই অক্টোবর 1991 সালে আগে হলেই এলআরএ 1925, আর হচ্ছে 13ই অক্টোবর 1991 সালের পরে হলেই এলআরএ 2002 নতুন ল। আমাদের শুধু 12ই অক্টোবর 1991 অথবা 13ই অক্টোবর 1990, এই দুইটা ডেট আমাদের মনে রাখতে। 13ই অক্টোবর থেকে শুরু হলেই হচ্ছে নতুন ল এলআরএ 2002, আর 12ই অক্টোবরের আগে হলেই হচ্ছে এলআরএ 1925। সেইখানে তো 2008, তার মানে হচ্ছে 13ই অক্টোবর 1991 সালের বহু বছর পরে। তো কোনো সমস্যা নাই, 10 বছর যখন শেষ হবে, 10 বছর শেষ হয়ে গেছে 2018-তেই। এখন সে 18-তেও যেতে পারে, 19-ও যেতে পারে, 20-ও যেতে পারে, সে 22-এ গেছে। 22-এ গেলে কি প্রসেস স্টার্ট হবে সেগুলো তো আমরা সব এখানে দেখে ফেললাম। এই প্যারাগ্রাফটা একটু আমি আরো স্পেসিফিক ভাবে ইয়েগুলো দেওয়া আছে, কোন প্যারাগ্রাফ এগুলো দেওয়া আছে। তুমি যদি আরো স্পেসিফিক দিতে চাও, সেকশন 96 শিডিউল 6 এর কোন প্যারাগ্রাফ, অবজেকশন কোন প্যারাগ্রাফে দেয়, চাইলে দিতে পারো, খারাপ হবে না এখানে। আর এক্সেপশনস তো 3টা এক্সেপশন আছে, যেটা প্যারাগ্রাফ 5.2, 5.3 এবং 5.4, 3টা এক্সেপশন, স্টপল, সাম আদার গুড রিজন, আরেকটা হচ্ছে গিয়ে তোমার বাউন্ডারি ডিসপিউট। ঠিক আছে? আর খেয়াল রাখতে হবে যে যদি এই 3টা এক্সেপশনের মধ্যে না পড়ে, আর প্রথম যখন নোটিশ পাঠাইছিল তখন যদি সে কাউন্টার নোটিশ দিয়ে থাকে, সেকেন্ড টাইম যখন আবার আসবে 2 বছর পরে, তখন কিন্তু সবই শেষ, একদম সব চলে যাবে হচ্ছে অরিজিনাল ওনারে, তখন আর সে রিকভারি করার কোনো সুযোগ নেই। তখন ল্যান্ডটা জাস্ট ওই ও এর নামটা কেটে দিয়ে তোমার এস এর নামটা বসে যাবে।
আচ্ছা, এখন একটা প্রশ্ন করছে যেটা নওশীন যে প্রশ্নটা করলো যে এই 10 বছরের মধ্যে বিক্রি করে দিলে কি হবে? ধরো যে যখন আমাদের অ্যাস শুরু করছিল অ্যাডভার্স পজিশন 2008-এ, 2016-তে আমাদের O1 বিক্রি করে দিছে টু O2, বা O1 মারা গেছে, O2 মালিক হইছে। আমাদের তো অসুবিধা নেই, অ্যাডভার্স পজিশনের রাইটটা যেটা আমার ছিল হচ্ছে এগেইনস্ট O1, এটা এখন O2 এর এগেইনস্টে চলে গেছে। আমার টাইম তো 10 বছর শেষ হলেই হয়ে গেল। O3 মালিক হলে আমার কিছু যায় আসে না, মানে মালিক চেঞ্জ হলে আমার নতুন করে 10 বছর কাউন্ট হবে না। মালিক চেঞ্জ হোক, যেটাই হোক, এরা নাই এরা নাই, যে আছে তার বিরুদ্ধে আমার 10 বছর শুরু হচ্ছে, সবাই মিলেই 10 বছর। ব্যাপারটা কি বুঝতে পারছো তোমার নওশীন? তাহলে স্ট্যাচুটরি স্কিমটা আমরা এখন বুঝে ফেললাম, এটা বিভিন্নভাবে আমরা বুঝছি যে কিভাবে এটা হয়। এটা আরো আরেকটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে যে স্কোয়াটার অ্যাপ্লাই করবে হচ্ছে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস, তারপরে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস এলআরও মানে নোটিশ পাঠাবে, হ্যাঁ, ওনারের কাছে পাঠাবে, মর্গেজি মানে ব্যাংকের কাছে পাঠাবে, লিজ হোল্ডারের কাছে পাঠাবে। তাদের কাছে সময় থাকবে হচ্ছে 3 মান্থস রিপ্লাই করার জন্য। 3 মাসের মধ্যে তারা রিপ্লাই যখন করবে, 3টা অপশন আছে, হয় কনসেন্ট দিয়ে দিবে, অথবা অবজেকশন দিবে, অথবা কাউন্টার নোটিশ দিবে। কনসেন্ট দিলে জমিটা স্কোয়াটার নামে রেজিস্ট্রেশন হবে, আর যদি অবজেকশন দেয় তাহলে ল্যান্ড ট্রাইব্যুনালে ম্যাটার চলে যাবে। তাহলে কনসেন্ট দিলে কি হবে এটা লেখা আছে, অবজেকশন দিলে কি হবে সেটা লেখা আছে, ট্রাইব্যুনালে চলে যাবে। কাউন্টার নোটিশ দিলে তখন আমাদের কোর্ট দেখবে যে এখানে মানে কোর্ট বলে যে তোমার ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস দেখবে যে 3টার কোনো এক্সেপশন অ্যাপ্লাই করে কিনা। 3টার কোনো এক্সেপশন যদি অ্যাপ্লাই করে স্কোয়াটারের নামে রেজিস্ট্রেশন করে দিবে, আর 3টার কোনো এক্সেপশন না অ্যাপ্লাই করলে অপেক্ষা করবে যে 2 বছরের মধ্যে ওনার কোনো স্টেপস নেয় কিনা। 2 বছরের মধ্যে কোনো স্টেপস না নিলে স্কোয়াটার আবার আসবে নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে। আবার যখন আসবে তখন জমিটা তারা স্কোয়াটারের নামে রেজিস্ট্রেশন করে দিবে। এই হচ্ছে দ্য প্রসেস। ঠিক আছে, তাহলে ওখানে তোমার এখন মনে হয় মুখস্থ হয়ে যাওয়ার কথা বাই দিস টাইম। অপশন 1 কি, অপশন 2 কি? অপশন 1 কনসেন্ট, অপশন 2 হচ্ছে অবজেকশন, অপশন 3 হচ্ছে গিয়ে কাউন্টার নোটিস। এখন তোমার এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর খেয়াল রাখবা যে যখন অবজেকশন দিবে তখন কিন্তু স্কোয়াটার 3টার যে কোনো একটা এক্সেপশনের সুযোগ নেওয়ার চেষ্টা করবে। 3টার যে কোনো একটা এক্সেপশন, যে 3টার যে কোনো একটা এক্সেপশন যদি অ্যাপ্লাই হয়, তাহলে আমাদের এই ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসার স্কোয়াটারের নামে রেজিস্ট্রেশন করে দিবে। যদি স্টপল দেখাইতে পারে, স্টপল মানে প্রোপ্রাইটারি স্টপল, অথবা সাম আদার গুড রিজন, মানে আমি জমির জন্য টাকা দিয়েছিলাম কিন্তু আমার নামে সে রেজিস্ট্রেশন করে দেয় নাই, অথবা বাউন্ডারি ডিসপিউট। ঠিক আছে, স্টপল মানে হচ্ছে যে আমি তার জমিতে যখন ঢুকছি 2010-এ, এবং করোনার পিরিয়ড থেকে শুরু করে সব সময় আমি তার জমির মধ্যে ছিলাম, আমি তার লুক আফটার করছি, সে দেখছে যে আমি তার জমির মধ্যে বাংলো বানাইতেছি, তারপরে সুইমিং পুল বানাচ্ছি, এত কিছু করতেছি, সে কিছুই আমাকে বাধা দেয়নি। 2024-এ যখন আমি ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে গেলাম, আমি জমির মধ্যে যখন বাই দিস টাইম 200,000 খরচ করে ফেলছি, এখন সে আমার নামে জমি রেজিস্ট্রেশন করতে বাধা দিচ্ছে। তার মানে কি, আমার এই 200,000 বেনিফিট ওনারটা নিতে চায়। তাহলে এটা তো আনকনশনেবল হবে। এটাকে প্রিভেন্ট করার জন্য তখন ও এর নামটা কেটে দিয়ে এস এর নামটা বসাই দিবে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস। তুমি তো বুঝতে পারছো যে হি ইজ দ্য স্কোয়াটার, তো তুমি এতদিন তার বিরুদ্ধে অ্যাকশন নাও নাই কেন? এখন না, টু লেট, এখন তোমাকে আর কোনো অ্যাকশন আমরা আনতে দিব না। এখানে অ্যাপ্লাই করবে হচ্ছে স্টপ। আর সেকেন্ডটা হচ্ছে জমির জন্য টাকা পে করেছিল কিন্তু তার নামে রেজিস্ট্রেশন করে দেয়নি। এটা তো আমাদের স্কোয়াটারের ফল্ট না, এটা তো ওনারের ফল্ট। আর বাউন্ডারি ডিসপিউটটা তো আমরা এখন আবার একটু দেখে নিই। তাহলে এক্সেপশন 1, এবার যাদের কাছে স্লাইডটা আছে আমি আজকে পুরোটাই আপলোড করে দিব তোমাদের বোঝার জন্য। The adverse possessor can insist on registration where it would be unconscionable. আর ইন্ডিপেন্ডেন্ট রাইট যদি সে দেখাতে পারে যে সে পেমেন্ট করেছিল, মানে রিসিপ্ট টিসিপ্ট তার কাছে আছে। আর বাউন্ডারি ডিসপিউটের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, খেয়াল রাখবে, বাউন্ডারি ডিসপিউটের ক্ষেত্রে খুব সহজ ব্যাপার। আমাদের তোমার এই ওনারের ল্যান্ড এবং স্কোয়াটারের ল্যান্ড পাশাপাশি, তো বাউন্ডারিটা দেওয়ার সময়
সে স্কোয়াটার যেটা করছে, ওনারের ল্যান্ডের কিছু অংশ সে নিয়ে নিচ্ছে, ওনারের ল্যান্ডের কিছু অংশ সে এক্সট্রা নিয়ে নিচ্ছে। এক্সট্রা যদি সে নিয়ে নেয় তাহলে এই অংশটা সে ক্লেম করতে পারবে, কিন্তু তার জন্য তাকে কয়েকটা শর্ত পূরণ করতে হবে। এই দুইটা ল্যান্ড পাশাপাশি ল্যান্ড হতে হবে, অ্যাডজাসেন্ট হতে হবে। দুইটা ল্যান্ডের মানে সরকারি কোনো বাউন্ডারি দেওয়া ছিল না, এক্সাক্ট সরকারি বাউন্ডারি দেওয়া না, সরকার থেকে বাউন্ডারি করে দেয়নি। এবং আমাদের যে স্কোয়াটার সে মানে ভুলবশত আরেকজনের জমির বাউন্ডারির অংশটা 10 বছর সে ব্যবহার করে ফেলছে, আর এই 10 বছর সে নিজের মনে করেই ব্যবহার করছে, 4 নম্বর কন্ডিশন। এবং দুইটা ল্যান্ডই হচ্ছে রেজিস্টার্ড ল্যান্ড, দুইটা ল্যান্ডই রেজিস্টার্ড ল্যান্ড। আর এটা অ্যাপ্লাই করবে শুধু বাউন্ডারির ক্ষেত্রে, পুরো জমি ক্লেম করার ক্ষেত্রে না। মানে বাউন্ডারি দেওয়ার সময় আরেকজনের জমির একদম অনেকটুকু অংশ নিয়ে সে বলতেছে যে এক্সেপশন, এটার সুযোগ দিবে না। অনেক চালাক আছে যেটা করতে পারে, বাউন্ডারি দেওয়ার সময় সে একদম অন্যের জমির মানে অনেকটুকু অংশ নিয়ে নিচ্ছে। এই এই এটা দিয়ে করা যাবে না। এতটুকু অংশ তুমি ক্লেম করতে পারবা, বাট বাউন্ডারি দেওয়ার সময় তুমি এতটুকু অংশ নিয়ে নিচ্ছ, এটা দিবে না কোর্ট করতে। কারণ তাহলে তো তুমি তার জমির মোটামুটি পুরোটাই নিয়ে নিতে যাচ্ছ, এই সুযোগ দিবে না, এটা মনে রাখতে হবে। শুধু বাউন্ডারির অংশটা দিবে। আর ক্লেমেন্ট রিজনেবলি বিলিভ করছে যে এই জমিটা তার, ঠিক আছে? তার তার নিজের নলেজ থাকতে হবে, তার এজেন্টের নলেজ বা তার কর্মচারীর নলেজ দিয়ে কাজ হবে না, অ্যাকচুয়ালি সে এটা জানতো কিনা। তাহলে এক্সপ্লানেশন যেটা, এটা তো এক্সপ্লানেশন আমরা করেই দিলাম এখানের মধ্যে। তার মানে এটা শুধুমাত্র ট্রু বাউন্ডারির ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, অন্যের জমির মেজরিটি অংশ অথবা ফুল অংশের জন্য এই এক্সেপশন অ্যাপ্লাই করবে না। ক্লেমেন্টে রিজনেবল বিলিফ থাকতে হবে, সাবজেক্টিভ বিলিফ থাকতে হবে, তার কোনো এজেন্ট বা কর্মচারীর বিলিফ হলে হবে না। আর তোমার সে এতদিন পর্যন্ত যে ব্যবহার করেছিল এটা নিজের জমি মনে করে ব্যবহার করেছিল, এটা শুধু দেখাতে হবে। আচ্ছা, এখন 12 বছর যদি, আরে সরি, এটা 12 বছরের না, এটা তো এলআরএ 2002, 10 বছর। 10 বছরের পরে যদি সে মালিক হয়ে যায় তাহলে এটার একটা ছোট একটা ইয়ে আছে, বাট এটা পরীক্ষার সময় এক্সট্রা মার্কের জন্য আমরা লিখতে পারি। কিন্তু এটা আমাদের এক্সট্রা মার্ক মানে হচ্ছে যে তুমি 17 পাইছো, তুমি কিভাবে 18 পেতে পারো, 18 পাইছো কিভাবে 20 পেতে পারো, এক্সট্রা মার্কস। এখন আমি যদি মালিক হয়ে যাই, আমি যদি মালিক হয়ে যাই, 10 বছর থাকলাম, 10 বছর থাকার পরে সে 90 দিনের মধ্যে কোনো রিপ্লাই দিল না, তাতে আমি মালিক হয়ে গেছি। অথবা 10 বছর আমি থাকলাম, তারপরে সে হয় কাউন্টার নোটিস, অবজেকশন অবজেকশন দিয়ে ঝামেলা টামেলা করে অনেক কিছু করছিল, তারপরে আবার আমি 2 বছর পরে গেছি, আমি মালিক হয়ে গেছি। কারণ এই 2 বছরের মধ্যে সে আমার বিরুদ্ধে মামলাও করে নেই, আমাকে উচ্ছেদও করে নেই, তাতে আমি মালিক এমনি হয়ে যাব 2 বছর পরে। আমরা তো দেখলাম। তাহলে আমি যদি 10+2 2 বছরের মধ্যে মালিক হয়ে যাই, তাহলে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন আর ওনারও আনতে পারবে না, মর্গেজিও আনতে পারবে না, টিনেন্টও আনতে পারবে না। আমি কারো অধিকার দিয়ে আর বাউন্ড থাকলাম না, কারণ আমি একদম ক্লিন ভাবে মালিকানা পেয়ে গেছি। 10 বছর পরে আমি গেছিলাম, আমাকে সবাই মিলে বাধা দিছে, ওনার, টিনেন্ট, মর্গেজি সবাই মিলে বাধা দিছে। তারপরে আমি 2 বছর আমার বিরুদ্ধে কেউই কোনো অ্যাকশন আনে নাই। তাহলে এখন 2 বছর পরে যখন সে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে যাবে, সেই জমিটার মালিক হবে একদম ক্লিন ভাবে, কোনো কিছু দিয়ে আসে বাউন্ড হবে না, কারো অধিকার দিয়ে আসে বাউন্ড হবে না। কারণ আমার বিরুদ্ধে 10 বছরের মধ্যে তো কেউ মামলা করেও নাই, গ্রেস পিরিয়ড যেটা 2 বছরের মধ্যে আমার বিরুদ্ধে কেউ মামলা করেনি। তারা এতই জমির ব্যাপারে রিলাক্টেন্ট ছিল, উদাসীন ছিল। কিন্তু যেটা বলতেছে এখানে এই আইনের মধ্যে, যে এরকম যদি হয় যে তুমি যখন 10 বছর পরে স্কোয়াটার গিয়েছিলা, তারপরে যখন অবজেকশন দিল ওনার অথবা ইয়েরা, তোমার স্কোয়াটার, মানে সরি ওনার, মর্গেজি অথবা টিনেন্ট অবজেকশন দিল, কিন্তু তুমি তো ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসকে বুঝাইছো যে এখানে এক্সেপশন অ্যাপ্লাই করে, আর এক্সেপশনের মাধ্যমে তুমি জমিটা তোমার নামে রেজিস্ট্রেশন করে ফেলছো। তাহলে আমরা কিন্তু আর সুযোগ পেলাম না বিরোধিতা করার জন্য। আমরা কিন্তু ওই যে ল্যান্ড ট্রাইব্যুনালে যে মামলা হবে,
এইগুলোর কিন্তু আর সুযোগ পেলাম না। তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে যে সে যদি ওই 10 বছর পরে এক্সেপশনের আওতায় মালিকানা পেয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে দ্য স্কোয়াটার উইল বি বাউন্ড বাই থার্ড পার্টি রাইট। মানে সে থার্ড পার্টি যে রাইটস গুলো দিয়ে সে বাউন্ড হয়ে যাবে। তার মানে অন্য কারো ইজমেন্ট, অন্য থার্ড পার্টি তার জমির মধ্যে যে ফ্রি হোল্ড বা ব্যাংকের যে জমিটা মর্গেজ ছিল তোমার ওইটা দিয়ে সে বাউন্ড হবে। তার মানে আমরা যেটা এখানে সামারি বলতে পারি যে আমি যদি 10 বছর অ্যাডভার্স পজিশন করি আর তারপরে যদি আরো 2 ইয়ার্স পরে যদি আমি মালিকানা ক্লেম করে ফেলতে পারি, তাহলে আমার বিরুদ্ধে আর কারো কোনো ক্লেম থাকবে না। কিন্তু আমি যদি 10 বছর পরে এক্সেপশনের মাধ্যমে মালিকানা আমি ক্লেম করতে পারি, তার মানে হচ্ছে যে আমি ওনারকে, মর্গেজিকে এবং হচ্ছে তোমার টিনেন্টকে কোনো সুযোগ দেইনি, না দিয়ে আমি তোমার এক্সেপশনের আওতায় মালিকানা ক্লেম করে ফেললাম 10 বছর প্লাস এক্সেপশন, ওই যে তোমার স্টপেল এক্সেপশন, সাম আদার গুড রিজন, তাহলে সেই ক্ষেত্রে আই উইল বি বাউন্ড বাই আদার থার্ড পার্টি রাইটস। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইমের ইস্যু। 10 নম্বর পয়েন্টটা যেটা আমাদের অলমোস্ট শেষের দিকে আমরা, সেটা হচ্ছে যে এটা কি পসিবল কিনা যে S1, S2, S3, হ্যাঁ, তারপরে আসলো হচ্ছে তোমার এই টাইমটা কমপ্লিট হলো হচ্ছে 12 ইয়ার্স, এটা কি পসিবল কিনা। তাহলে S1 যদি একটা জমির মধ্যে থাকে 8 বছর আর S2 যদি থাকে 1 বছর 9 বছর, তাহলে S3 কে কি আবার 12 বছর থাকা লাগবে কিনা। তো কোর্ট বলতেছে যে না, S3 যদি S2 কে উচ্ছেদ করে আসে, S2 যদি S1 কে উচ্ছেদ করে আসে, তাহলে S3 ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ অফ প্রিভিয়াস পিরিয়ড। মানে তাকে তাহলে 3 বছর থাকলেই হচ্ছে, 8 3 11 আর 12 বছর। তাহলে আনরেজিস্টার্ড ল্যান্ডে সাকসেসিভ পিরিয়ড কাউন্ট করা যাবে, যদিও S2 S1 কে উচ্ছেদ করেছিল, S3 S2 কে উচ্ছেদ করেছিল। তাহলে আনরেজিস্টার্ড ল্যান্ডের ক্ষেত্রে সুবিধা আছে, S1 চাইলে S2 তার ছেলেকে 8 বছর থাকার পরে দানও করতে পারে, গিফট হিসেবেও দিতে পারে, আবার বিক্রিও করতে পারে S2 কাছে। আর S2 যদি তাকে উচ্ছেদও করে, তাও সে আগের টাইমের বেনিফিট পাবে। তাহলে আনরেজিস্টার্ড ল্যান্ডের ক্ষেত্রে সম্মতি নিয়ে হোক অথবা সম্মতি ছাড়া হোক, দ্য নিউয়েস্ট কোয়ার্টার ক্যান টেক দ্য বেনিফিট অফ প্রিভিয়াস কোয়ার্টার্স টাইম। আনরেজিস্টার্ড ল্যান্ডের ক্ষেত্রে পরবর্তী স্কোয়াটার পূর্ববর্তী স্কোয়াটারের টাইমের সুযোগ পাবে, এটা সে অনুমতি নিয়েই আসুক বা অনুমতি ছাড়াই আসুক। তাহলে সুবিধা আছে না আনরেজিস্টার্ড ল্যান্ডের ক্ষেত্রে, যে তোমার আমাদের স্কোয়াটার ক্যান টেক দ্যাট বেনিফিট অফ প্রিভিয়াস টাইম। কিন্তু যদি ল্যান্ডটা রেজিস্টার্ড ল্যান্ড হয়, S1 যদি একটা ল্যান্ডে থাকে হচ্ছে ফর 7 ইয়ার্স, S2 যদি S1 কে উচ্ছেদ করে, S2 এর কাছ থেকে আবার নিউ টাইম কাউন্ট হবে। যদি S2 S1 কে তোমার ইভিক্ট করে থাকে, কিন্তু S1 যদি S2 কে এটা গিফট হিসেবে দিয়ে থাকে বা তাকে সেল করে থাকে, তাহলে S2 S1 এর টাইমের বেনিফিট পাবে। তাহলে S1 যদি থাকে ফর 8 ইয়ার্স, তাহলে S2 এটার বেনিফিট পাবে যদি কনসেন্ট নেয়, গিফট অথবা সেল করে থাকে। কিন্তু যদি S2 S1 কে ইভিক্ট করে থাকে, তাহলে এই টাইমের বেনিফিট সে পাবে না। ক্লিয়ার জিনিসটা? তাহলে ক্যান S2 টেক দ্য বেনিফিট অফ S1's টাইম? অ্যান্সার দিবা হচ্ছে আনরেজিস্টার্ড ল্যান্ড হলে S2 ক্যান অ্যাড দ্য টাইম অফ S1, S2 S1 এর টাইমের বেনিফিট পাবে, S3 S2 এবং S1 এর টাইমের বেনিফিট পাবে ইফ দ্য ল্যান্ড ইজ আনরেজিস্টার্ড। বাট যদি ল্যান্ড রেজিস্টার্ড হয়, তুমি বেনিফিট পাবা যদি তুমি গিফট হিসেবে পেয়ে থাকো, বিক্রি করে থাকে। কিন্তু যদি তুমি গিফট অথবা এটা না পেয়ে থাকো, তুমি যদি উচ্ছেদ করার মাধ্যমে এটা হয়ে থাকে, তাহলে তুমি পাবা না। তাহলে নতুন করে টাইম স্টার্ট হবে। ঠিক আছে, এটা আমাদের দরকার হবে না। মানে
12 বছরের কম হলে তো আর আমি ক্লেম করতেই পারবো না। আরেকটা হচ্ছে যে মানে স্কোয়াটারের বিরুদ্ধে অন্য কোনো মামলার সুযোগ আছে কিনা। সে তো আমার জমি নিয়ে নিল, আনরেজিস্টার্ড ল্যান্ড হলে 12 বছর থাকার মাধ্যমে নিয়ে নিল। রেজিস্টার্ড ল্যান্ড হলে যদি অ্যাডভার্স পজিশনটা 12 অক্টোবর 2003-এর আগে শেষ হয়ে থাকে, আমার জমি নিয়ে নিল। রেজিস্টার্ড ল্যান্ড যদি হয় হচ্ছে 13 অক্টোবরের পরে শুরু হয় 1991 সালের, আবার 10 বছর থাকার মাধ্যমে আমার জমি নিয়ে নিল, মানে এনিহাও আই এম দ্য লুজার ওনার হিসেবে। তাহলে আমি কি স্কোয়াটারের বিরুদ্ধে অন্য কোনো মামলা করতে পারি কিনা? আগে কোনো মামলা করা যাইতো না। এখন 2012 সালে পার্লামেন্ট একটা আইন করেছে, সেকশন 144, লিগ্যাল এইড সেন্টেন্সিং অ্যান্ড পানিশমেন্ট অফ অফেন্ডার্স অ্যাক্ট, সংক্ষেপে বলে লেসপো। লেসপো আইনে বলে দিচ্ছে যে স্কোয়াটারের বিরুদ্ধে তুমি ক্রিমিনাল অ্যাকশন আনতে পারবা, কিন্তু ক্রিমিনাল অ্যাকশন আনার জন্য দেখাতে হবে যে জমিটা সে ঢুকছে, এই জমিটা ছিল একটা প্রাইভেট ল্যান্ড, অফিস আদালত না। এবং যে যাকে তুমি ক্রিমিনাল পানিশমেন্টে ঢুকাতে চাচ্ছ সে কখনোই আগে এই জমির ভাড়াটিয়া ছিল না বা লাইসেন্সই ছিল না। সে একটা জমির মধ্যে মানে তোমার অন্যায় করে ঢুকেছে, এবং এটা অবশ্যই বাসাবাড়ি হতে হবে। এটা কোনো জমি হলে হবে না, এটা ল্যান্ড হলে হবে না, এটা একটা বাসাবাড়ি হতে হবে, এটা কোনো অফিস আদালত হলে হবে না। তাই ডিফেন্ডেন্টকে অবশ্যই ট্রেসপাসার হতে হবে, সে কখনোই আগে লাইসেন্সি হলে হবে না। সে জমিতে ঢুকছে হচ্ছে, এবং এটা রেসিডেন্সিয়াল প্রপার্টি হতে হবে, বাসাবাড়ি হতে হবে, যে বাসা হাউস হতে হবে, এবং সে জানতো যে সে একজন ট্রেসপাসার, এবং সে এখানে থাকছিল হচ্ছে গিয়ে যে তার ইন্টেনশন ছিল আমি এখানে থাকবো, তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন আনা যাবে। বাট মনে রাখতে হবে যে এটা শুধু ল্যান্ড বা কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। আর যদি একজন পার্সন প্রথমে লাইসেন্সি হয়ে থাকে বা টিনেন্ট হয়ে থাকে, প্রথমে লাইসেন্সি বা টিনেন্ট ছিল, তাদের জন্য এটা অ্যাপ্লাই হবে না। এটা শুধুমাত্র আননোন ট্রেসপাসারের জন্য এই আইনটা অ্যাপ্লাই হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে এসএ কোশ্চেনে তুমি একটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে অ্যাডভার্স পজিশন অ্যান্ড হিউম্যান রাইটস। যে অ্যাডভার্স পজিশনের ল কি হিউম্যান রাইটস এর সাথে কনফ্লিক্ট করে কিনা। এটা নিয়ে মামলা হয়েছিল পাই ভার্সেস গ্রাহাম কেসটা, পরবর্তীতে এটা ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস এ গিয়েছিল পাই ভার্সেস ইউকে কেস নাম দিয়ে, পাই ভার্সেস ইউকে। তো কোর্ট অফ অ্যাপিল যেটা বলেছিল সেটা হচ্ছে যে এই অ্যাডভার্স পজিশনের ল হিউম্যান রাইটস এর সাথে কনফ্লিক্টিং, বাট হাউস অফ লর্ডস বলছে না, কনফ্লিক্টিং না। আর ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস বলছে এটা অবশ্যই কনফ্লিক্টিং। অ্যাডভার্স পজিশনের যে ল, এটা হিউম্যান রাইটসকে অবশ্যই ভায়োলেট করে। এটা রাইট টু প্রপার্টি, পিসফুল এনজয়মেন্ট অফ প্রপার্টি, এই রাইটটাকে ভায়োলেট করে। কিন্তু তোমার যেহেতু ইংল্যান্ডে অ্যাডভার্স পজিশনের জন্য অনেক কিছু চেঞ্জ পার্লামেন্ট করেছে 2002 আইনের মাধ্যমে। আগের আইনটা ছিল হচ্ছে ডিসপ্রপোর্শনেট, এলআরএ 1925, এবং লিমিটেশন অ্যাক্ট 1980। এই দুইটা ছিল হচ্ছে গিয়ে ডিসপ্রপোর্শনেট। কিন্তু এই বর্তমান আইনটা তো প্রপোর্শনেট, কারণ বর্তমান আইনটা তো বলে দিচ্ছে যে যে মালিক সে তাকে জানানো হবে অ্যাডভার্স পজিশন হওয়ার আগে দিয়ে যে তুমি কি করতে চাও, কনসেন্ট দিতে চাও নাকি না তুমি অবজেকশন দিতে চাও না কাউন্টার নোটিশ দিতে চাও, তাকে তো সুযোগ দেওয়া হচ্ছে। সে কিছু না করলে না জমিটা আরেকজনকে দিয়ে দেওয়া হচ্ছে। এখন বর্তমানে বলতেছে যে মানে গ্র্যান্ড চেম্বারে যখন মামলাটা গেছে, প্রথমে গেছে চেম্বারে, 9 জন এখানে বিচারক ছিল, তারা বলছে এটা কনফ্লিক্টিং, বাট যখন এটা গ্র্যান্ড চেম্বারে গেছে তখন 10 জন 17 জনের মধ্যে 10 জনই বলছে যে না, এটা কোনো হিউম্যান রাইটস এর কনফ্লিক্ট হয় না, কারণ সব মেকানিজম তো আছে, মেকানিজম রেখে তো অ্যাডভার্স পজিশনটা করা হয়েছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা আমরা দেখে ফেললাম হচ্ছে গিয়ে তোমার দ্য হোল হ্যান্ড আউট অফ অ্যাডভার্স পজিশন। আচ্ছা, ফ্যাকচুয়াল পজিশন আর ইন্টেনশন টু পজেস, এটার স্লাইডটা কি দেওয়া হয়েছিল? মানে এই এই অংশটা গ্রুপে কি আপলোড করা আছে কানিস? নাবিলা তাবাসসুম, নাকি সবার কাছে হার্ড কপি আছে? পুষ্পিতা, তাহলে আমি শুধু সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইমের অংশটা আপলোড করে দিই। আছে আপলোড করা?
আচ্ছা, আর এসেটাও আমি গ্রুপে দিয়ে দিই, আমরা এসেটা আজকে সলভ করে ফেলি। আচ্ছা, তাহলে এসেটার ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, এসেতে শুধু একটা জিনিসই জানতে চায় যে অ্যাডভার্স পজিশনের ল কিভাবে ব্যালেন্স করে রাইটটাকে। তো তুমি প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশনে তুমি বলবা যে অ্যাডভার্স পজিশনের ল হচ্ছে এটা এইভাবে আসছে যে একটা লোক যদি অনেকদিন একটা জমিতে থাকে, জমির সাথে তার একটা কানেকশন হয়ে যায়। একটা গাছ যদি তুমি লাগাও, এই গাছের সাথে জমির কিন্তু একটা কানেকশন হয়ে যায়। 10 বছর পরে গাছটাকে তুমি তুলতে গেলে গাছটা কিন্তু মারা যাবে। সেরকম ভাবে একটা মানুষ যখন একটা জমিতে অনেকদিন যাবৎ থাকে, তাকে এই জমি থেকে তোলাটা কোনোভাবেই জাস্টিফাইড হবে না। তো এটা থেকে আসছে। এবং আরেকটা ডক্ট্রিন থেকে আসছে যে যে তার জমির লুক আফটার করে না, তাকে কেন এই জমিটা দেওয়া হবে? ঠিক আছে, তখন তুমি অ্যাডভার্স পজিশনের লয়ের একটু ডেফিনেশন দিবা। প্রথমে একটা কোটেশন দিয়ে তুমি অ্যান্সারটা শুরু করবা, জাস্টিস হোমসের কোটেশন, অথবা তোমার একটা তোমার লেটিন ম্যাগজিম দিয়ে তুমি শুরু করবা। তারপর অ্যাডভার্স পজিশনের তুমি ডেফিনেশন দিবা। তারপর অ্যাডভার্স পজিশনের ক্ষেত্রে যে তোমার যে লিমিটেশন পিরিয়ড, আনরেজিস্টার্ড ল্যান্ডের জন্য একটা, রেজিস্টার্ড ল্যান্ডের জন্য দুই ধরনের। যদি অ্যাডভার্স পজিশনটা শুরু হয় হচ্ছে 13 অক্টোবর 1991 থেকে, তাহলে একটা টাইম লিমিট এলআরএ 2002 এর জন্য, আর 12 অক্টোবর 1991 সালে হলে এলআরএ 1925। এবং এখানে তুমি একাডেমিক ওপিনিয়ন দিয়ে দিবা। তারপরে অ্যাডভার্স পজিশন হওয়ার জন্য ফ্যাকচুয়াল পজিশন দেখাতে হয়, এটা ডিফাইন করবা। ইন্টেনশন টু পজেস কি, এটা তুমি ডিফাইন করবা। অ্যাডভার্স পজিশন বিভিন্নভাবে থামানো যায়। দেয়ার আর ভেরিয়াস মেকানিজম, 4টা মেকানিজম আছে। 4টা মেকানিজম তুমি একটু ব্রিফলি বলে দিবা। তারপর অ্যাডভার্স পজিশন যদি হয় ল্যান্ড আফটার 13 অক্টোবর 1991 যদি শুরু হয়, তাহলে এলআরএ 2002 এখানে অ্যাপ্লাই হবে। এলআরএ 2002 এখানে আরো অনেক এক্সপ্লানেশন লাগবে, যে মোর এক্সপ্লানেশন রিকোয়ার্ড, অনেক বেশি। নাহলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যাবে না। কারণ যখন আমাদের পরীক্ষা টাইপ করে দেওয়া লাগতো, এরকম এসে লিখলে ভালো নাম্বার পাওয়া যেত। ফ্রম স্লাইড থেকে তুমি অনেকগুলা পয়েন্ট এখানে অ্যাড করতে হবে, এটা অনেক বড় করতে হবে। এখানে ধরো যে অ্যাড 500 ওয়ার্ডস মিনিমাম এই জায়গাটার মধ্যে। তারপরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই এলআরএ 2002 এর মাধ্যমে রিফর্মটা হয়েছে, অ্যাডভার্স পজিশনের লয়ের যে রিফর্মটা হয়েছে, এই রিফর্মের অ্যাডভান্টেজেস প্লাস ক্রিটিসিজমস, এটা তোমাকে আলোচনা করতে হবে। এটা একটা ইভ্যালুয়েশন লাগবে, অবশ্যই একটা ইভ্যালুয়েশন করতে হবে, এবং এই রিলেটেড একাডেমিক ওপিনিয়ন দিতে হবে। তাহলে তোমার নাম্বারটা দেখবা 25-এর মধ্যে তখন 18 আসবে। আর বর্তমানে যেভাবে আছে এটাতে 25-এর মধ্যে 14-র বেশি আসবে না। আর পরের এসেটা হচ্ছে আরো ফালতু এসে, মানে পরের এসেটা বেশিরভাগ ওই যে বস্তা পচা নোটের মতো এসে, এখানে হয়তো 25-এ বড় জোর তোমার 10-12 পাওয়া যাবে। কিন্তু এখানে যে এসেটা আছে এটা অবশ্যই খুব ভালো এসে, পটেনশিয়াল এসে, কিন্তু বর্তমান অবস্থায় এটা হয়তো 25-এ 14-র মতো আছে। কিন্তু এটাতে 25-এ যদি তুমি 18 তুলতে চাও, তাহলে অবশ্যই এই মানে এলআরএ 2002 এর উপরে ডিটেলস ডিসকাশন, যেটা একটু আগে আমরা করলাম ডায়াগ্রাম আকারে, এটা তোমাকে অ্যাড করতে হবে। প্লাস হচ্ছে খেয়াল রাখতে হবে যে এটা অ্যাড করতে হবে, 3টা জিনিস অ্যাড করতে হবে। এটা একটা, তারপর সেকেন্ড হচ্ছে এলআরএ 2002 এর অ্যাডভান্টেজ এবং ক্রিটিসিজমস, এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে এই রিলেটেড একাডেমিক ওপিনিয়ন। বাস, তাহলে তোমার কোনোভাবেই আর কম দিতে পারবে না এক্সামিনার নাম্বার। সবাই কি বুঝতে পারছো জিনিসটা? সবাই কি করতে পারবে এসেটা গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমার এসেগুলো দেখা হয়েছে খুশবু, তুমি নিয়ে যেতে পারবা, কালকে ক্লাস হলে তুমি নিয়ে যেতে পারবা। সবাই কি এসে করতে পারবে না? এটা কিন্তু ফ্রিকুয়েন্ট আসে এসেটা। ঠিক আছে, তাহলে এসেটা আমি গ্রুপে আপলোড করে দিচ্ছি। তাহলে এসেটা করে ফেলো, নেক্সট ক্লাসে আমরা পিকিউটা করব।
ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।